গত ক্লাস পর্যন্ত আমরা গত ক্লাসে কি কি দেখছিলাম আমরা সিএসএস এর কি ওভারফ্লো একটা ওভারফ্লো দেখছিলাম। আচ্ছা, ওভারফ্লো কি কাজ করে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওভারফ্লো হচ্ছে কি, যদি কোনো কিছু যতটুকু ওর মানে যিনি নিতে পারবে তার থেকে যদি যখন বেশি কোনো কিছু দিবেন তখন একটা কি ওভার রিয়েক্ট হয়। ওটাই হচ্ছে কি ওভারফ্লো। আচ্ছা, এখানে যদি আমরা ওগুলো দেখছি, এখানে হচ্ছে যে একটা ওভারফ্লো যদি দেখি, এই যে একটা প্রবলেম, হ্যাঁ, একটা উইথের থেকে যখন কন্টেন্ট বেশি হয়ে যায় তখন হচ্ছে কি টেক্সট ওই কন্টেন্ট গুলো কি বের হয়ে আসে। তো এটাকেই হ্যান্ডেল করার জন্য সিএসএস একটা প্রপার্টি আছে কি ওভারফ্লো, আমরা দেখছিলাম গতকালকে। এটা কয়েকটা ভ্যালু দেখছিলাম কি কি। একটা আছে কি হিডেন, হিডেন দিলে কি হচ্ছে এখান থেকে কন্টেন্ট গুলাকে কি রিমুভ করে ফেলতেছে। এখন কন্টেন্ট রিমুভ করে ফেললে তো ক্লায়েন্ট আপনাকে যার কাজ করতেছেন সে তো টাকাই দিবে না, যে আমার কন্টেন্ট ওয়েবসাইটে কন্টেন্টই তো দেখা যাচ্ছে না। তো এটা একটা প্রবলেম। তো এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য সিএসএস আরো একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি স্ক্রল। আপনি যদি স্ক্রল বলে দেন তাহলে কি হয়, ওই যে অংশটুকু আছে যতটুকু জায়গা উইড হাইড আছে ওর ভিতরে কি একটা স্ক্রল বার চলে আসে। তো এখানে আপনি কি স্ক্রল করে কন্টেন্ট গুলাকে কি দেখতে পারেন। আরেকটা প্রপার্টি আছে অটো ভ্যালু। আচ্ছা, ভ্যালু দিলে কি হয়, এটা হচ্ছে যে এই কন্টেন্ট অনুযায়ী কি ব্রাউজার এটা অটোমেটিক একটা কি স্ক্রল বার দিয়ে দেয়। তাই আমরা সবসময় বেশিরভাগই দেখবেন যে অটো ইউজ করে রাখছে, হ্যাঁ? যেদিকে ব্রাউজারের সুবিধা হয় কন্টেন্ট দেখানোর জন্য ওইদিকে কি স্ক্রল বারটা চলে আসে। আচ্ছা, আরেকটা আছে কি ওভারফ্লো এক্স, ওভারফ্লো কি ওয়াই। একটা দেখলাম কি ওভারফ্লো। আর যদি স্পেসিফিক ভাবে আমি কোনো দিকে স্ক্রল বার দিতে চান সেক্ষেত্রে ইউজ করতে হবে কি ওভারফ্লো এক্স অথবা কি ওয়াই। ওভারফ্লো এক্স দিলে কি হবে, নিচের দিক দিয়ে কি স্ক্রল বারটা আসবে, আর ওভারফ্লো ওয়াই দিলে কি ভার্টিক্যালি অর্থাৎ উপর থেকে নিচের দিকে স্ক্রল বারটা আসবে। আচ্ছা, এরপরে কি দেখছিলাম গতকালকে, একটা ছিল কি ডিসপ্লে প্রপার্টি দেখছিলাম। আমরা দেখছিলাম কি ভিজিবিলিটি। ভিজিবিলিটি প্রপার্টি ভ্যালু কয়টা, একটা হচ্ছে কি ভিজিবল আর একটা হচ্ছে কি হিডেন। তো ভিজিবল হচ্ছে কি বাই ডিফল্ট এই যে কন্টেন্ট গুলো আমরা লিখতেছি আউটপুটে দেখা যাচ্ছে এটাই ছিল কি ভিজিবল। আর যখন আমরা কোনো কিছুকে হাইড করতে যাচ্ছি তখন ইউজ করতে হবে কি হিডেন, ভিজিবিলিটি হিডেন। আচ্ছা, এখন হচ্ছে ডিসপ্লে আরেকটা দিয়ে হিডেন করা যায়, সেটা হচ্ছে কি ডিসপ্লে নান। এই দুইটা প্রপার্টি একই কাজ করে, বাট দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি মনে আছে আপনাদের? কি বলছিলাম? ভিজিবিলিটি হিডেন যখন আমরা দেব, কন্টেন্টের যে উইডটা বা জায়গাটা আছে ওটা কি ও ধরে রাখে, এই জন্য আমরা বলি লেআউটের কোনো কি চেঞ্জ করে না, শুধু কন্টেন্টটাকে কি হাইড করে, বাট লেআউট থেকে কি কোনো কিছু চেঞ্জ হয় না। আর যদি ডিসপ্লে নান ইউজ করি অপর দিকে, সেক্ষেত্রে কি হবে কন্টেন্টটাও কি হাইড হয়ে যাবে, প্লাস ওই যে জায়গাটাকু ছিল কন্টেন্ট যতটুকু জায়গা নিয়ে থাকে সেই জায়গাটাও কি রিমুভ হয়ে যায়, হ্যাঁ? তো এটা হচ্ছে লেআউটে চেঞ্জ আসে, এই কারণে বলা হয় কি লেআউট চেঞ্জ করে। আচ্ছা, এরপরে আরেকটা দেখছিলাম কি অপাসিটি। হ্যাঁ, এখানে যদি আসি, অপাসিটি কি কাজ করে, কোনো একটা কন্টেন্টের যে কালারটা থাকে বা যে যেরকম দেখা যায় সেটার থেকে কি ওটাকে চাইলে আমরা অপাসিটির মাধ্যমে কি ওই ওটাকে একটু ব্লার করে দিতে পারি, যে একটু হালকা করে দিতে পারি কালারটা। সেটা হচ্ছে এখানে যদি তিনটা ইমেজ আছে দেখেন, আমরা গতকালকে দেখছিলাম টেক্সটের উপরে অ্যাপ্লাই করে, তাই না? তো এগুলা চাইলে ইমেজের উপরে কি অ্যাপ্লাই করা যায়। তো ইমেজের উপরে যদি অ্যাপ্লাই করেন, এটা আছে দেখেন ডিফল্ট, হ্যাঁ, ইমেজটা ছিল এরকম, বাট যখন অপাসিটি ইউজ করছে কি 0.5, তখন দেখেন এই কালারটাকে কি একটু হালকা করে নিয়ে আসছে। আবার যখন দিছে কি অপাসিটি 0.2, তখন দেখেন আরো কি একটু ব্লার হয়ে গেছে, হালকা আসছে। তো এটা হচ্ছে অপাসিটির কাজ। অপাসিটি বাই ডিফল্ট এলিমেন্ট গুলার অপাসিটি থাকে কি 1, আর সব থেকে জিরো হচ্ছে কি 0 থেকে 1, অর্থাৎ জিরো হচ্ছে একবারে নান, মানে কোনো কিছুই দেখাবে না। আর হচ্ছে 1 হচ্ছে কি ডিফল্ট যেটা থাকে এটা। এখন এর মাঝখানে আপনি যে কোনো একটা ভ্যালু কি ইউজ করতে পারেন, 0.1 2 3 4 5 এভাবে কি যতটুকু অপাসিটি দেখাতে চান ওভাবে কি ইউজ করা যায়, আমরা দেখছিলাম। আচ্ছা, এরপরে আর কি দেখছিলাম আমরা? আচ্ছা,
চলেন আজকে হচ্ছে যে নতুন কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে যে লিস্ট, হ্যাঁ? তো লিস্ট আমরা দেখছিলাম। লিস্টের কাজ কি? লিস্ট তৈরি করার জন্য আমরা ইউএল কি লিস্ট তৈরি করতাম? ইউএল, এরপরে আছে কি? ওয়েল। তো একটা আছে অর্ডার লিস্ট আর একটা আছে কি? আনঅর্ডার লিস্ট। তো এগুলোর মধ্যে সিএসএস এপ্লাই আমরা অ্যাট্রিবিউট দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করছিলাম। যেমন হচ্ছে কি? টাইপটাকে চেঞ্জ করছিলাম। তারপরে হচ্ছে যে কি ওটাকে হাইট বুলেট পয়েন্ট গুলোকে হাইড করে দিয়েছিলাম। তো এগুলো করা যাইতো, বাট এগুলো সিএস এখন যেহেতু আমরা সিএসএস জানি, তাহলে সিএসএস দিয়ে কিভাবে করি একটু দেখে আসি চলো। আচ্ছা, এখান থেকে যদি আসি, এখানে হচ্ছে যে লিস্ট। আচ্ছা, এই হচ্ছে লিস্ট। আচ্ছা, লিস্ট আছে কয় ধরনের? দুই ধরনের। একটা আছে কি আনঅর্ডার লিস্ট, তিন ধরনের সরি। একটা আছে আনঅর্ডার লিস্ট, আর একটা আছে কি অর্ডার লিস্ট, আর একটা আছে ডিসক্রিপশন লিস্ট। তো ওটাতে পরে আসতেছি। এখন যদি বাই ডিফল্ট এই লিস্ট গুলো কিরকম আসে, হ্যাঁ? আনঅর্ডার লিস্ট গুলো আছে কি বুলেট পয়েন্ট আকারে, আর অর্ডার লিস্ট গুলো আছে কি নাম্বার অনুযায়ী, তাই না? তো এখানে যদি আসি, এখন এই যে লিস্টের যে স্টাইল গুলো, এই যে টাইপ গুলো, হ্যাঁ, এগুলো আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে কি চেঞ্জ করছিলাম না? যেমন অ্যাট্রিবিউট কি টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে কি সার্কেল দিছিলাম, ইয়ে দিছিলাম, এরপরে আছে কি বুলেট, এই যে রোমান সংখ্যায় আমরা দেখছিলাম। তো এগুলো অ্যাট্রিবিউটের মাধ্যমেও করা যায়, বাট সিএসএস এর মাধ্যমেও কি এগুলো করা যায়। তো এখানে যদি দেখি, একটা আছে কি লিস্ট স্টাইল টাইপ। এটা বলতেছে কি লিস্ট স্টাইল টাইপ। এই লিস্ট স্টাইল টাইপ দিয়ে কি করে, এই যে আমাদের বুলেট পয়েন্ট গুলো আছে, যে এই যে টাইপ গুলো আছে, এগুলোকে কি চেঞ্জ করা যায়। তো লিস্ট স্টাইল টাইপ যদি এখানে কি সার্কেল সার্কেল দেওয়ার কারণে দেখেন এই যে আউটপুটটা যদি খেয়াল করেন, এগুলো হচ্ছে কি সার্কেল আকারে আসছে, পিছন থেকে দেখতেছেন। আচ্ছা, একটু জুম করে দেখুন। আচ্ছা, এখান থেকে দেখেন এগুলো কি সার্কেল আকারে আসতেছে। আমরা যদি এগুলোকে যদি প্র্যাকটিস করে দেখতে চাই, এখানে একটা অপশন থাকে কি ট্রাই ইট ইয়োরসেলফ। এখানে যদি ক্লিক করেন, তাহলে দেখেন এই সাইডে কোড গুলো দেখা যাচ্ছে, আর এখানে আছে কি আউটপুট গুলো। তো প্রথমটায় যদি আসি, এখানে আছে সার্কেল। আমি সার্কেলটাকে যদি উঠাই দিই, বাই ডিফল্ট কিরকম থাকে কন্ট্রোল এক্স, এরকম যদি দেখি, এরকম আমাদের কি গোল গোল বুলেট পয়েন্ট আসে। তো এই যে বুলেট পয়েন্ট গুলো আসতেছে, এগুলো চেঞ্জ করার জন্য যে প্রপার্টিটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি লিস্ট স্টাইল। আমরা এগুলো বলছিলাম লিস্ট স্টাইল। তো এখানে বলতেছে শুধু টাইপ ইউজ করে, অ্যাট্রিবিউট টাইপ ইউজ করে চেঞ্জ করতাম, কিন্তু সিএসএস এ বলতে হয় কি লিস্ট স্টাইল টাইপ। এরপরে ভ্যালু গুলো একই, সার্কেল, স্কোয়ার, এরপরে কি আরো অনেকগুলো ভ্যালু দেখছিলাম আমরা, সেম ভ্যালু গুলো কি আপনি এখানে ইউজ করতে পারবেন। তাহলে সার্কেল দিলে হচ্ছে কি এটা সার্কেল হয়ে যাচ্ছে, স্কোয়ার দিলে কি একবারে এই যে চারটা কোণায় পরিবর্তন হয়ে যাচ্ছে, সার্কেল স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি অর্ডার লিস্ট গুলোকে আপনি যদি লিস্ট স্টাইল গুলো চেঞ্জ করতে চান, তাহলে ইউজ হবে কি লোয়ার আলফা, আর এরপরে আছে কি আপার রোমান। আপনি যদি রোমানে দেখাতে চান, তাহলে হচ্ছে কি আপার রোমান। আচ্ছা, এখানে আপার রোমান আছে, আপনি যদি চান যে কি লোয়ার রোমানে দেখাতে, লোয়ার রোমান, এটা দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, তাহলে মানে কি এটাও কাজ করতেছে। আপনি যদি ক্যাপিটালে দেখাতে চান, তাহলে হবে কি আপার, আর যদি আছে কি হ্যাঁ, এটা আছে এই যে সেলস। তো আপনি যদি এটা থেকে বড় করে দেখাতে চান, সেক্ষেত্রে হবে কি আপার রোমান, আর লোয়ার আলফা আছে কি এবিসিডি। তো এখানে যদি বলে দেন কি আপার আলফা, আলফা এরপরে আছে কি, তাহলে দেখবেন যে এগুলো বড় হাতে রয়ে যাবে। আমরা যদি একটু চেক করে দেখি, ওকে, এখন তাহলে দেখেন কি এগুলো বড় হাতে রয়ে যাচ্ছে। এরপরে যদি আসি, লিস্ট এই যে আইটেম গুলোর মধ্যে আছে কি এই যে এগুলো আছে সার্কেল টাইপ, এগুলো আছে, এগুলোর মধ্যে চাইলে আপনারা কি ইমেজও ইউজ করতে পারবেন, হ্যাঁ? এই যে লিস্টের ভিতরে এখানে কি চাইলে ইমেজ ইউজ করা যায়। তাহলে ইমেজ ইউজ করে কিভাবে? তাহলে এখানে বলতে হবে লিস্ট স্টাইল ইমেজ, হ্যাঁ? এখন এতক্ষণ আমরা বলছিলাম কি লিস্ট স্টাইল টাইপ। আর যদি ইমেজের ক্ষেত্রে আপনি ইমেজ দিতে চান, সেই ক্ষেত্রে ইউজ হবে কি লিস্ট স্টাইল ইমেজ। এখন দেখতেছেন? আচ্ছা, এগুলো আমরা প্র্যাকটিস করবো একটু পরে, জাস্ট এখান থেকে আমরা বুঝে যাচ্ছি, হ্যাঁ? তো লিস্ট স্টাইল ইমেজ, ইমেজ যদি আপনি ইমেজ দিতে চান, সেক্ষেত্রে হবে কি লিস্ট স্টাইল ইমেজ। আচ্ছা, ইমেজ দেওয়ার জন্য লিস্ট স্টাইল ইমেজের ভিতরে আপনি যে ইমেজটা দিবেন, সেই ইমেজটা কি এখানে দেখা যাবে। আমরা যদি এখানে দেখি, দেখেন এই যে একটা কালার একটা কি ইমেজ চলে আসছে এখানে। তো চাইলে এভাবেও কি ইমেজ গুলো দেওয়া যায়।
এরপরে আছে লিস্ট স্টাইল পজিশন। লিস্ট স্টাইল পজিশন, আচ্ছা পজিশন কি কাজ করে? আমরা যদি বাই ডিফল্ট ইউএল গুলা দেখি, তাহলে এই যে বর্ডার গুলা লিস্টের আইটেম গুলা থাকে, এগুলো কিন্তু এলিমেন্টের বাইরে থাকে। তো এই যে আইটেম গুলো আছে এলিমেন্টের বাইরে থাকে, কিন্তু এগুলো কিন্তু ভিতরে থাকে না। কি রকম? যদি একটা এলিমেন্টে আপনি কি বর্ডার দেন, তাহলে বুঝতে পারবেন যে এই এলিমেন্টের বর্ডার আসতেছে, এই যে দেখেন কন্টেন্ট যতটুকু বর্ডার কিন্তু এই পর্যন্ত আসতেছে, তাই না? আমরা জানি বর্ডারটা থাকে কোথায়? কন্টেন্টের পাশে। তো বর্ডার এখানে ইউজ করছে, দেখেন বর্ডারটা আছে কি কন্টেন্ট পর্যন্ত, কিন্তু এই লিস্ট স্টাইল গুলো কিন্তু বর্ডারের ভিতরে আসে না। তার মানে এটা হচ্ছে কি কন্টেন্টের বাইরে থাকে এগুলো। এখন কথা হচ্ছে, আপনি যদি এমন চান যে না এই বর্ডারের ভিতরে কি কন্টেন্টের সাথেই কি এই লিস্ট স্টাইল গুলো দেখাবে, তাহলে আপনাকে এই পজিশন গুলোকে চাইলে আপনি কি চেঞ্জ করে দিতে পারবেন। সেটা কিভাবে? এটার জন্য প্রপার্টির নাম হচ্ছে কি লিস্ট স্টাইল পজিশন। আচ্ছা পজিশন যদি বলে দেন, দুইটা ভ্যালু হয় এটা পজিশনের, একটা হচ্ছে কি আউটসাইড আর একটা হচ্ছে কি ইনসাইড। তো বাই ডিফল্ট হচ্ছে কি এই আউটসাইডটা থাকে একটা ইউএল এলিমেন্টের ভিতরে। আপনি যদি ইউএল এলিমেন্টের মধ্যে যদি কোনো কিছু বলে না দেয়, তার মানে এটা ইউএলটা কি আউটসাইডে থাকে, কন্টেন্টের কি আউটসাইডে থাকে। তো আপনি যদি চান যে না এটা আমি কন্টেন্টের ভিতরে নিয়ে আসবো, সেক্ষেত্রে ইউজ করতে হবে কি লিস্ট স্টাইল পজিশন, বলে দিতে হবে কি ইনসাইড। আচ্ছা, এরপর আর একটা আছে লিস্ট স্টাইল রিমুভ। অনেক সময় আমাদের দরকার হয় যে লিস্ট স্টাইল গুলো আছে, এগুলোকে আছে কি একবারে রিমুভ করে দেওয়ার জন্য। তো এটার জন্য প্রপার্টি হচ্ছে কি লিস্ট স্টাইল টাইপ, এটা হবে কি নান। তো এখানে দুইটা জিনিস দেখলাম, লিস্ট স্টাইল টাইপ দিয়ে আমরা কি সার্কেল, আপার রোমান, লোয়ার রোমান এগুলো কি বলে দিতে পারতেছি। আবার বলে দিতে পারতেছি কি নান। নান দিলে কি হবে? লিস্টের এই যে বুলেট পয়েন্ট গুলো থাকে, এগুলো কি একবারে কি রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এই কয়টা জিনিস, এইটা খুবই সহজ। এইগুলা লিস্টের এগুলা খুব অল্প প্রপার্টি, দুইটা প্রপার্টি, একটা আছে কি লিস্ট স্টাইল টাইপ, আর একটা আছে কি লিস্ট স্টাইল পজিশন, লিস্ট স্টাইল ইমেজ, এই তিনটা প্রপার্টি। আচ্ছা এখন এই যে তিনটা প্রপার্টি আমরা দেখলাম, তিনটা প্রপার্টি চাইলে একটার ভিতরে লেখা যায়, সেটা হচ্ছে কি আচ্ছা শর্ট হ্যান্ড প্রপার্টি, সেটা হচ্ছে কি শুধু লিস্ট স্টাইল। তো এই লিস্ট স্টাইল যদি লেখে আপনি চাইলে কি তিনটা ভ্যালু একসাথে কি ইউজ করতে পারবেন। তো এখানে আছে স্কোয়ার দিয়ে দিছে, এরপরে আছে কি ইনসাইড, তাহলে এটা আছে স্কোয়ারটা কি আছে লিস্ট স্টাইল টাইপ, আর ইনসাইড হচ্ছে কি লিস্ট স্টাইল পজিশন, আর এরপরে আছে কি লিস্ট স্টাইল ইমেজ। তো এখানে ইমেজটা এভাবে কাজ করবে, যদি ইমেজটা থাকে তাহলে ইমেজটা দেখাবে, আর না হলে কি এই শেপটা দেখাবে। এটা এইভাবে ওরা লিখে রাখছে। আমরা যদি চেক করে দেখি, তাহলে দেখেন এই যে ইমেজটা এখন আছে, তার মানে ইমেজটা পাচ্ছে। কারণ লিস্ট স্টাইল টাইপের মধ্যে কি হয় আচ্ছা ইমেজ যদি থাকে ইমেজটা পাচ্ছে, আর যদি ইমেজটা না থাকে, আমি যদি ইমেজটাকে ধরেন কোথাও একটা ভুল করি, একটা নামের মধ্যে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, রান করি, তাহলে এখন কিন্তু আর ইমেজটা পাবে না, তখন পাচ্ছে কি এই যে স্কোয়ার শেপটা আছে, এটা আছে শর্ট হ্যান্ড প্রপার্টি। আচ্ছা, কিছুটা হলেও আমরা কি একটু ধারণা পাইছি না এগুলো? তো চলেন একটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করি, যদি আমরা একটা ফোল্ডার তৈরি করে নেই আজকের জন্য। আচ্ছা ফোল্ডার স্ট্রাকচারটা অলরেডি সবাই আমরা বুঝে গেছি না কিভাবে আমরা ফোল্ডার গুলো তৈরি করি। তো আজকের থেকে হচ্ছে যে আমি এটা জাস্ট কপি করে পেস্ট করে নেবো, হ্যাঁ? বারবার আর তৈরি করবো না। আহ, এটাকে কপি, এটাকে একটু রিনেম করে নিই। আজকে হচ্ছে আমাদের কত ল্যাব 14, হ্যাঁ? আচ্ছা এই ফোল্ডারটাকে জাস্ট কি ল্যাব 14 যেটা আমরা তৈরি করলাম, এটাকে আছে কি এখন থেকে ভিজুয়াল স্টুডিও কোডে সবসময় আপনারা কি যে ফোল্ডারের ভিতরে কোডগুলো রাখবেন, এই ফোল্ডারটাকেই কি ওপেন করে নেবেন সবগুলো একসাথে। হ্যাঁ, এই ফোল্ডারটাকে যদি ওপেন করে নেন, তাহলে দেখবেন যে সবগুলো আপনি একসাথে এখানে কি দেখতে পাচ্ছেন। আচ্ছা এরপরে আছে কি ইন্ডেক্স ফাইল, আমরা এটাকে কেটে দিচ্ছি। ইন্ডেক্স এর উপরে যদি ডাবল ক্লিক করেন, তাহলে কি ইন্ডেক্সটা এখানে ওপেন হয়ে যাবে। এরপরে অ্যাসেটস এর ভিতরে যদি ক্লিক করেন, তাহলে ওর ভিতরে কি কি আছে দেখতে পারবেন। এরপরে সিএসএস এ যাবো, স্টাইল ডট সিএসএস, দুইটা কি ওপেন করে নিলাম। আর এখানে আমার এটা কানেকশন লিংক কি করাও আছে, টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দেই। আচ্ছা, আর এর ভিতরে বাকি যেগুলো আছে সবগুলোকে কি রিমুভ করে দেব, একবারে ফাঁকা।
সিএসএস এ যদি যাই এরপরে এটাকে সিলেক্ট করে সবগুলোকে রিমুভ। আচ্ছা, তাহলে আমরা যেটা লিখছিলাম কি লিস্ট স্টাইল লিস্ট না, তো এখানে আমরা h1 দিয়ে একটা লিখে রাখতে পারি। আচ্ছা, এখন লিস্ট স্টাইলের জন্য কিভাবে তৈরি করে, ফার্স্টে আছে কি আমাদের একটা আনঅর্ডার লিস্ট যদি তৈরি করি দিতে হবে কি ইউএল, এরপরে লাগবে কি এলআই, এরপরে আছে কয়টা এলআই যদি এভাবে কয়টা দিতে যাচ্ছি ধরেন আমরা দিতে যাচ্ছি কি 3টা বা 4টা এভাবে দিলাম। আচ্ছা, তো হ্যাঁ, আচ্ছা অনেকে হয়তো এটা বুঝতে পারেনি না আমি কি করছি এটা। আচ্ছা, এটা হচ্ছে এরকম, আপনি যদি ভিএস কোড ইউজ করেন না, এগুলো একটা শর্টকাট, কোড গুলাকে ফাস্ট করে করার জন্য অনেক শর্টকাট ইউজ করা যায় ভিএস কোডে। তো এটাও একটা শর্টকাট। হ্যাঁ, শর্টকাটটা কি রকম, আমার প্রথমে লাগবে কি ইউএল ট্যাগ, তাই না? তাহলে আমি ওটা লিখলাম, এরপরে একটা গ্রেটার দেন সাইন সাইন দিব। আচ্ছা, গ্রেটার দেন সাইনের পরে এর ভিতরে কি থাকবে, এটা থাকবে কি এলআই। আমি যদি গ্রেটার দেন সাইন দিয়ে বলি এলআই, তাহলে কি ইউএল এর ভিতরে এলআই তৈরি করবে। আচ্ছা, এলআই আমার কয়টা লাগবে সেটা আমি চাইলে এভাবে বলে দিতে পারি, স্টার সাইন দিয়ে আমি যদি এখানে 5টা দেই, তাহলে দেখবেন যে 5টা এলআই আমার কি তৈরি করে দিয়েছে, ইউএল এর ভিতরে কি এলআই 5টা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন শর্টকাট কোডগুলোকে ফাস্ট করার জন্য। হ্যাঁ, ইন্টার কিবোর্ড থেকে ইন্টার দিতে হয়। আচ্ছা, এর ভিতরে ধরেন আমরা লিস্ট কিছু লিখে রাখি, ধরেন লিস্ট আইটেম 1। তো আপনাদের হচ্ছে যে এগুলা যদি প্রবলেম হয় আপনারা কি ইউএল লেখেন, এর ভিতরে কি এলআই গুলা লেখেন, এইভাবেই করেন, কোনো সমস্যা নেই, একই কাজ। হ্যাঁ, একটা লিখে বাকিগুলা কি কপি করেন তাও হবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এর সাথে হচ্ছে কি আমরা একটা অর্ডার লিস্টও নিয়ে নিচ্ছি আমি। ওয়েল, ওকে, এই ফাইলটাকে এইচটিএমএল ফাইলটাকে আমরা কি ব্রাউজারে ওপেন করে নেই, ডাবল ক্লিক করলাম। ওকে, একটু আমরা দেখেন আগে, পরে করেন, সময় দিচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে যদি দেখেন আমাদের আছে কি প্রথমে আছে লিস্ট, আমরা এইচ1 লিখছি এটা দেখা যাচ্ছে, এরপরে আছে কি লিস্টের একটা আছে কি আনঅর্ডার লিস্ট, আর একটা আছে কি অর্ডার লিস্ট। তো বাই ডিফল্ট অর্ডার লিস্ট গুলো কিভাবে আসে 1 2 3 4 এভাবে আসে, আর আনঅর্ডার লিস্ট গুলা বুলেট পয়েন্ট আকারে আসে। তো এখন হচ্ছে যে এই যে বুলেট পয়েন্ট গুলো আছে এগুলো যদি আপনি চান এগুলোকে কি চেঞ্জ করতে পারবেন কিভাবে। সিএসএস এর প্রপার্টির নাম কি, এই যে ইউএল। হ্যাঁ, তো আপনি এখানে এসেন, এরপর আমরা সিএসএস এ যদি আসি এখানে লিখলাম কি ইউএল, এরপরে আছে কি এলআই। এই যে এলআই গুলো আছে এগুলাই গুলার নাম কি আছে লিস্ট স্টাইল টাইপ। এই যে লিস্ট স্টাইল টাইপ, এই প্রপার্টির মধ্যে আপনি বলে দিতে পারবেন এই লিস্টে স্টাইলের টাইপ গুলো আপনি কি রকম চাচ্ছেন। তো আমি যদি এখানে বাই ডিফল্ট থাকে কি বুলেট পয়েন্ট আকারে থাকে, আমি এখানে বলে দিলাম কি স্কোয়ার। তো আমি এখানে বলে দিচ্ছি, আমরা এখানে বলে দিচ্ছি স্কোয়ার। এখন যদি এখানে আউটপুটে এসে রিফ্রেশ করি, একটু খেয়াল করবেন, দেখেন তো আউটপুট বুলেট পয়েন্ট গুলো কি এখন আছে রাউন্ড আছে না, এখন হচ্ছে কি স্কোয়ার হয়ে গেছে। তো এই ধরনের ভ্যালু গুলা যদি আমরা দেখি কি কি ভ্যালু ইউজ করতে পারি এখানে লিস্ট স্টাইলের ভিতরে, একটা আছে কি সার্কেল, স্কোয়ার, এই যে আপার রোমান লোয়ার আলফা, এই আপার রোমান আর লোয়ার আলফা এটা হচ্ছে কি অর্ডার লিস্টের জন্য, আর এইগুলো হচ্ছে কি আনঅর্ডার লিস্টের জন্য। এখানে চাইলে আছে কি স্কোয়ার আছে, আরেকটা আছে কি সার্কেল, এটা যদি দেই সেভ করে এখানে আসে রিফ্রেশ করি, তাহলে এটা হচ্ছে দেখেন কি সার্কেল হয়ে গেছে। আচ্ছা, সেম ভাবে ওএল এর ক্ষেত্রেও একই, আপনি যদি ওএল এর লিস্ট স্টাইল গুলো চেঞ্জ করতে চান সেক্ষেত্রে হবে কি সিলেক্ট করতে হবে আমাদের কি ওএল দিয়ে, এরপরে ওএল এর ভিতরে যে এলআই গুলো আছে এগুলো যদি লিস্ট স্টাইল চেঞ্জ করতে চান তাহলে প্রপার্টি হবে কি লিস্ট স্টাইল টাইপ, এখানে বলে দিতে হবে আপার
আলফা অথবা কি লোয়ার আলফা। এই দুটার যে কোনো একটা কি আপনি ইউজ করতে পারেন। এই যে আপার আলফা, এরপরে কি আপার ল্যাটিন, আপার রোমান, এই ধরনের এগুলা কি ইউজ করতে পারেন। তো ল্যাটিনটা কি আমরা যদি দেখি একটু, ল্যাটিন দিলে আবার কি আসতেছে, রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে ওই যে এবিসিডি আসতেছে। তো আপার এখানে ল্যাটিনের পরিবর্তে যদি দিই আপার আলফা, সেক্ষেত্রেও কিন্তু কি একই কাজ হচ্ছে, তাই না? রিফ্রেশ করেন, দেখেন কি একই কাজ করতেছে। তার মানে এই দুইটা একই। আচ্ছা, এরপরে আছে কি লোয়ার আলফা বলে দিলে কি এবিসিডি গুলা লোয়ার কেসে আসবে। এরপরে যদি বলে দেই রোমান, হ্যাঁ, আপার রোমান বা হচ্ছে কি লোয়ার রোমান, এভাবে আপনি চাইলে কি লিস্ট স্ট্রাক গুলাকে চেঞ্জ করতে পারেন। রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি রোমান সংখ্যায় দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা প্রপার্টি আছে, আপনি চাইলে কি বুলেট পয়েন্টের পরিবর্তে, সার্কেলের পরিবর্তে কি চাইলে এখানে ইমেজও দেখাতে পারবেন। তো ইমেজ যদি দেখা যায়, আমি আপাতত এটাকে কি কমেন্ট করে রাখছি। এরপরে যদি নিচে আসি, তখন আমরা এখানে লিখতেছি কি লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল, আরে লিস্ট স্টাইল ইমেজ। তাহলে টাইপের জন্য হবে কি টাইপ, ইমেজের ক্ষেত্রে ইউজ করতে হবে কি ইমেজ। এখন ইমেজের ইউআরএলটা কি এখানে বলে দিতে হবে, ইমেজটা কোথায় আছে। আমাদের এখানে কি ইমেজ আছে যদি দেখি একটু। আচ্ছা, আমাদের এখানে কোনো ইমেজ নেই। তো একটা ইমেজ আমরা কি নিয়ে আসি, যদি লোগো লিখে সার্চ দিলাম আমরা গুগলে, তাহলে অনেকগুলা পাবো, আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা লোগো নিয়ে যাব। ওকে, ধরেন এটাকে আমরা দেখা যাচ্ছি, তাহলে এখানে রাইট ক্লিক করব, এরপরে আছে কি সেভ ইমেজ অ্যাজ। এটা কোথায় সেভ করবো আমরা, আমাদের ডি ড্রাইভে অ্যাসেট প্রজেক্টের 14 নম্বর ল্যাবে অ্যাসেটের ভিতরে ইমেজেস, হ্যাঁ, এর ভিতরে এসে এটাকে জাস্ট কি সেভে ক্লিক করে দেবো। তাহলে নামটাও আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন এটা আছে কি এ বি সি দিলাম, তাহলে শর্টে হয়ে যাবে। এখন এটা সেভ হয়ে গেছে আমাদের এখানে। যদি আসে ইমেজটা, তাহলে দেখেন আমাদের ইমেজটা কি এখানে চলে আসছে। এখন কাজ হচ্ছে এটাকে বলে দেওয়া, পাথ বলে দেয়। এখন পাথ বলে দিতে হলে এখানে একটু আমাদের আগে যেভাবে বলে দিতাম একটু দেখে শুনে দিতে হবে। কারণ হচ্ছে কি আমি কোড করতেছি কোন ফাইলে, সিএসএস ফাইলে। তো আমার প্রথম কাজ হচ্ছে সিএসএস ফাইলটা কোথায় আছে এটাকে খুঁজে বের করা। সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস এ যদি যাই, এরপরে আসে দেখেন এই যে স্টাইল ডট সিএসএস। এখন যদি আমি পাথটা কিভাবে দেবো, তাহলে এখন আমি দেখবো এর আশেপাশে কোনো কিছু আছে কিনা। এর আশেপাশে কোনো কিছুই নেই, এটা শুধু একাই, তাই না? তো আমার ইমেজ যদি আমি নিতে যাই, তাহলে আমাকে যেতে হবে কি ইমেজের এখানে। তো ইমেজটা কোথায় আছে, এর পিছনে এক ফোল্ডার কি পিছনে আছে। তো এখানে আমরা বলে দেবো কি ডট ডট স্ল্যাশ। এভাবে একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করে কি পাথগুলা দিবেন। এরপরে আছে ইমেজেস, এরপরে আছে এবিসি দিলাম। এখন এটা সিএসএস এইচটিএমএল আমি বুঝি না, আমি বুঝি হচ্ছে কি আমার এই ফাইলটা কোথায় আছে, হ্যাঁ। আপনি এভাবে চিন্তা করেন, এখানে এইচটিএমএল এ ডট ডট দেয়া লাগবে না, কারণ হচ্ছে কি আমার এইচটিএমএল টা কোথায় আছে, বাইরে আছে। আচ্ছা, এখানে যদি দেখেন, এখান থেকে যদি বুঝতে অসুবিধা হয় এখানে দেখেন। আচ্ছা, এইচটিএমএল এর আছে এখানে, তাই না? এখানে এইচটিএমএল আছে, আমাকে ইমেজ ফোল্ডারে যদি আমি এখান থেকে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আগে অ্যাসেট ফোল্ডারে ঢুকতে হবে, তাই না? এই কারণে আমরা এইচটিএমএল এ কি করি, আগে অ্যাসেট ফোল্ডারে যাই, তারপরে আছে কি ইমেজ বা সিএসএস ফোল্ডারের নাম দিই, তাই না? এইভাবেই তো লিখতেছি। কিন্তু এখানে সিএসএস টা যদি আপনি খেয়াল করেন, সিএসএস টা কিন্তু আর এইচটিএমএল ওখানে নেই, আছে সিএসএস আছে কোথায়, সিএসএস ফোল্ডারের ভিতরে। তো আপনি যখন কোড করবেন, চিন্তাটা এভাবে করবেন, আমি এইচটিএমএল ও বুঝি না, সিএসএস ও বুঝি না, আমি দেখবো আমি কোডটা লিখতেছি কোন কোন ফাইলে, আমি লিখতেছি কোথায় স্টাইল ডট সিএসএস, তাই না? তাহলে আমি খুঁজে বাইর করবো আমার স্টাইল ডট সিএসএস টা কোথায় আছে, এখানে আছে। এখন এখান থেকে আমি পাথটা রিলেটিভ দেওয়া শুরু করব কিভাবে। এখানে যদি একটা ফোল্ডার থাকতো, ধরেন এখানে একটা ফোল্ডার থাকতো ইমেজ ডট ইমেজ, হ্যাঁ, তো আমি এখানে বলে দিতাম এই যে, আচ্ছা ভুল হয়েছে, যাই হোক। এই যে এখান থেকে যদি এইভাবে থাকতো, তাহলে আমি এইভাবে বলে দিতাম, এই পাশে যেহেতু ইমেজ ফোল্ডার আছে, তাহলে আমি কি আগে ইমেজ ফোল্ডারের নাম দিতাম। বাট আমাদের এখানে কিন্তু এরকম নাই, আছে না, আছে কোথায়, ইমেজটা আছে এর বাইরে। তাহলে এখান থেকে আমাকে কি পিছনে যেতে হবে। এইভাবে পার্টটা চিন্তা করুন, যদি পিছনে যেতে হয় তাহলে আমি দেবো কি ডট ডট স্ল্যাশ, সামনে যেতে হলে ওই ফোল্ডারের নাম
তারপরে হচ্ছে কি ইমেজের নাম, এভাবে আসতে হবে। আচ্ছা, এখন যদি এটাকে আমরা আউটপুটে একটু রিফ্রেশ করি, আচ্ছা, আহ, এখানে দেখেন হচ্ছে কি ইমেজটা দেখা যাচ্ছে না, না? তার মানে ইমেজটা পাচ্ছে, কিভাবে বুঝলাম দেখেন, ইমেজটা আছে কি বাইরে চলে আসছে, ইমেজটা আমাদের কি এখানে পাচ্ছে, নাহলে এই যে হাইটটা আছে দেখেন, হাইটটা কি বেড়ে গেছে না? তো এটা হচ্ছে যে ইমেজটা পাওয়ার কারণে ইমেজটা হাইট বড়, এই কারণে আছে কি এরকম দেখা যাচ্ছে। আমি যদি এটাকে একটু চেঞ্জ করি, লিস্ট স্টাইল পজিশন, এটাকে বলে দিচ্ছি কি ইনসাইড, রিফ্রেশ। আচ্ছা দেখেন তো এখন দেখা যাচ্ছে, কারণ হচ্ছে কি পজিশন আপনি বাই ডিফল্ট এগুলো থাকে কি কন্টেন্টের বাইরে, আমরা যদি এখানে এটাকে অফ করে দিচ্ছি তাহলে দেখেন এটা কি বাইরে চলে যাচ্ছে। তো এখানে একটা বর্ডারও দিয়ে দেই তাহলে আরো বুঝতে পারেন, বর্ডার 1 পিক্সেল সলিড, ধরেন এখানে দিচ্ছি রেড, হ্যাঁ, রিফ্রেশ করি। আচ্ছা দেখেন, এই যে ইমেজটা আছে আমার কিন্তু কন্টেন্টের ভিতরে নাই, হ্যাঁ, এই যে বুলেট পয়েন্ট গুলো বাই ডিফল্ট থাকে কোথায়, আউটসাইডে। তো এটাকে যদি আউটসাইডে যেহেতু আছে তার মানে ও এই দিক দিয়ে ভিতরে আছে, বাইরে চলে আসে। তো এটাকে যদি আমরা লিস্ট স্টাইল পজিশন দিয়ে ইনসাইডে নিয়ে আসি তাহলে হয়তো বুঝতে পারবো যে ইমেজটা পাচ্ছে। তাহলে এখন যদি দেখি তাহলে দেখেন ইমেজ গুলো কি পাচ্ছে, এখন ইমেজ গুলো অনেক বড় হওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে। তো লিস্ট স্টাইলে যে ইমেজ গুলো ইউজ করা হয় এগুলো মূলত হচ্ছে কি আপনাকে রিসাইজ করে নিতে হবে। তো লিস্ট স্টাইলের আইটেমটা যতটুকু, আপনার এই ইমেজের সাইজটাও কি অতটুকু রিসাইজ করে নিতে হয়। তো রিসাইজ করে নেওয়ার জন্য আছে এভাবে আমরা করতে পারি। তো ধরেন এখানে আসি, ধরেন এই যে এইটুকু অংশ কি আমি এইভাবে যেহেতু ছোট, তাই এতটুকু অংশ কি আলাদাভাবে কেটে নিলাম, এরপর এটাকে কি সেভ করে নেই। তো এগুলো হচ্ছে রিসাইজ করে ছোট করে নেওয়া নেওয়া লাগে যদি বুলেট পয়েন্টে আপনি ইমেজ ইউজ করেন। তো সিএসএস ইমেজেস এখানে বলেছি কি স্ক্রিনশট 1 থাকুক, এরপরে এটাকে সেভ করে দিই। এখন যদি পাথটাকে আমরা ওটাকে কানেক্ট করে দেই তাহলে আর ইমেজগুলো এত বড় আসবে না। এটা আছে যে স্ক্রিনশট 1 ডট ওকে, রিফ্রেশ, ওকে, তাহলে দেখেন যতটুকু কি ইমেজটা আছে অতটুকু আসতেছে। তো এগুলো আরো ছোট করে কি সুন্দরভাবে রিসাইজ করে কি নেওয়া যায় এগুলো। আচ্ছা, তাহলে লিস্ট স্টাইল নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে, কোয়েরি আছে? আমরা তিনটা জিনিস দেখে ফেলছি। কোনটা? হ্যাঁ যাবে। তো এটা হচ্ছে যে আপনারা ফটোশপ যারা জানেন ফটোশপে ইউজ করে রিসাইজ করে নিতে পারেন, অথবা অনলাইন থেকে আপনারা কি বিভিন্ন রিসাইজ ইমেজ রিসাইজ লিখে যদি সার্চ দেন অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। ইমেজ রিসাইজার লিখে সার্চ দেন, এখান থেকে ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে যান, অনেক ওয়েবসাইট পাবেন এই ধরনের। তো ইমেজটাকে আপনাকে এখানে কি আপলোড করে দিতে হবে। তো আপলোড করে দেই, ধরেন আসেন এখান থেকে দিচ্ছি অ্যাসেট 14। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইমেজেস এবিসি ডট ওকে, সেভ করে দিলাম। আচ্ছা, ইমেজটা এখানে আসার পরে আপনাকে দেখেন এখানে দেওয়া আছে কি উইডথ আর হচ্ছে কি হাইট। তো এটাকে যদি আপনি একটু কমাই বাড়াই দেন, ধরেন আমরা চাচ্ছি কি 10 পিক্সেলের, হ্যাঁ, তাহলে উইডথ হবে কি 10 পিক্সেল, হাইট হবে কি 10 পিক্সেল বলে দিলাম। এরপরে এখান থেকে কি রিসাইজ ইমেজে আমি ক্লিক করে দেব, এটা ও ওর মতন করে কি রিসাইজ করে দিবে। এই যে রিসাইজ হয়ে গেছে, এখন আপনি কি ডাউনলোডে ক্লিক করেন, তাহলে ইমেজটা যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হলে এটা আমরা পাবো কোথায়, ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে abc.jpg এটাকে কপি করেন, এরপরে আপনার যে প্রজেক্ট ফোল্ডার আছে ওখানে কি পেস্ট করে দেন। তাহলে এটাকে আমরা ডিলিট করে দিয়ে ওর পরিবর্তে কি ওটাকে পেস্ট করে দিচ্ছি। এই যে দেখেন ছোট হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে ইউজ করেন তাহলে হচ্ছে যে কোডে যদি আমরা এটা ইউজ করি, এখন এবিসি, এই যে দেখেন, হ্যাঁ, পুরো ইমেজটাই কি ছোট হয়ে গেছে। তো এইভাবে চাইলে ইমেজ গুলাকে রিসাইজ করে নিতে পারবেন। এখন ফটোশপ যারা জানেন তারা তো ফটোশপ থেকে করে নিতে পারতেছেন, আর যারা জানেন না তারা হচ্ছে যে এইভাবে গুগল থেকে করে নিতে পারবেন। ইমেজ রিসাইজার লেগে সার্চ দিলে এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন এটা একটা আছে, এই যে এটাই যাবে, এটাও পাবেন, হ্যাঁ, প্রত্যেকটাতেই করা যাবে। এই যে জাস্ট খালি এখানে আছে আপনাদের কাজ হচ্ছে যে ইমেজটাকে কি আপলোড করে দেয়া,
আপলোড করে দিলেই ও অটোমেটিক উইড আইডি দিলে রিসার্চ করে দেয়। আচ্ছা, এতটুকু এর মধ্যে আর কারো কোনো কোয়েরি আছে? বুঝতে পারছি না সবাই? তাহলে ৩ টা প্রপার্টি সহজ খুবই। একটা হচ্ছে কি লিস্ট স্টাইল, টাইপ, আরেকটা হচ্ছে কি ইমেজের জন্য হবে কি লিস্ট স্টাইল, ইমেজ, আর আ বলে এই যে আরেকটা হচ্ছে যে লিস্ট স্টাইল পজিশন। হ্যাঁ? আপনি ভিতরের দিকে নিতে চাইলে হবে কি লিস্ট স্টাইল পজিশন ইনসাইড, আরেকটা হচ্ছে কি আউটসাইড। ৩ টা প্রপার্টি। আরেকটা হচ্ছে কি লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল টাইপ হবে কি নান। তো এটা বলে দেওয়া যায়। আমি যদি এভাবে বলে দিই লিস্ট স্টাইল টাইপ, এখানে বলে দিচ্ছি কি নান। নাম দিলে কি হবে যে লিস্ট স্টাইল টাইপ গুলো আছে এই যে প্রমাণে এটা হচ্ছে কি রিমুভ হয়ে যাবে। তাহলে আর এগুলো কি থাকবে না। তো এখানে যদি দেখেন এই যে লিস্ট স্টাইলটা আপনারা দেখলাম, মূলত আমরা এই লিস্ট স্টাইল ইউজ করে এই যে নেভিগেশন বার গুলো দেখেন না আপনারা ওয়েবসাইটের, এই যে দেখেন না একটার পরে একটা এই যে এগুলো, মূলত এগুলো আছে প্রত্যেকটা আছে কি ইউএলএলআই। হয়তো ভাবতে পারেন যে ইউএলএলআই আবার কিভাবে। আমরা যখন কাজ করি প্রফেশনালি তখন হচ্ছে কি এই যে ইউএলএলআই গুলো তৈরি করছি না, এর ভিতরে আমরা হচ্ছে কি একটা করে অ্যাঙ্কর ট্যাগ লিখি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে আমরা বলে দেই কি হোম। ধরেন একটা আছে কি হোম, এরপরে আছে কি এরপরে হতে পারে অ্যাবাউট, এরপরে হতে পারে কি সার্ভিস। আচ্ছা এখানে আছে যে রেখে দিচ্ছি ধরেন অ্যাঙ্কর ট্যাগ। এরপর আছে এটা আছে ধরেন কন্টাক্ট। ওকে, হ্যাঁ আসতেছে এগুলো। এখন যদি এগুলোকে এভাবে লিখে আউটপুটে রিফ্রেশ করি তাহলে দেখেন কি এরকম অ্যাঙ্কর ট্যাগ আসতেছে। বাই ডিফল্ট হচ্ছে কি উপরে ব্লক এলআই যেহেতু ব্লক এইভাবে আসতেছে। তো এগুলোকে হচ্ছে যে আমরা সিএসএস এর মাধ্যমে কি পাশাপাশি নিয়ে আসি। অলরেডি আমরা জানি কিভাবে এগুলোকে কি পাশাপাশি নিতে হয়। তো আমি যদি এই ইউএল এর ভিতরে আসি তাহলে এখানে আমার হচ্ছে যে কি লিস্ট স্টাইল টাইপ ইমেজ আমি কি রিমুভ করে আপাতত কমেন্ট করে রাখতেছি, এটার দরকার নেই। লিস্ট স্টাইল টাইপটাকে আমরা করে দিচ্ছি কি নান। লিস্ট স্টাইল টাইপ নান। আর পজিশন হচ্ছে কি এখানে পজিশনও আমরা কি ইউজ করার দরকার নেই, আমাদের দরকারই নেই। এরপরে আছে কি বর্ডার থাকুক। এখন এগুলাকে বাই ডিফল্ট হচ্ছে কি উপরে নিচে আছে তাই না? তো পাশাপাশি নেওয়ার জন্য আমরা কি করতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক। তো আসলে মূলত নেভিগেশন বার গুলো আমরা এইভাবেই তৈরি করি। এখন যদি আসেন দেখেন কি পাশাপাশি চলে আসছে। তো এগুলাই হচ্ছে কি নেভিগেশন বার। এই যে আমরা এটা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি সবগুলা এই ইউএলএলআই দিয়ে কি তৈরি করা। তো এই ইউএলএলআই দিয়ে তৈরি করলে আমাদের একটা সুবিধা আছে কি রেসপন্সিভ যখন করি যেমন ছোট ডিভাইসে কি এগুলো হাইড হয়ে থাকে উপরে নিচে আসে ক্লিক করার সাথে সাথে। তো এই যে এই কাজগুলোর জন্য সুবিধা হয়। এই কারণে ইউএলএলআই এর ভিতরে এগুলো করা হয়। আচ্ছা, এতটুকু তো সবাই ক্লিয়ার। এখন যেটা pseudo ক্লাস, এখানে একটা কি বলেছে দেখি a pseudo class is used define a special state of an element। আচ্ছা যাই হোক এগুলো কি বলছে আবুল তাবুল বুঝি না আমি। হ্যাঁ, এরপরে আছে যে এগুলো কিসের জন্য ইউজ করা হয় স্টাইল এন্ড এলিমেন্ট ওয়েন ইউজ মাউস ওভার। আচ্ছা এখানে একটা ভালো জিনিস বলছে, এই pseudo গুলো ইউজ করা হয় কখন, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা ইফেক্ট কোনো একটা এলিমেন্টের উপরে মাউস নেওয়ার পরে একটা কাজ করতে যাচ্ছেন। আবার ধরেন কোনো একটাতে ক্লিক করার পরে কি একটা ইফেক্ট দেখাতে যাচ্ছে। এই ধরনের কাজগুলো হচ্ছে কি pseudo দিয়ে করা হয় এগুলো। আহ, একটা হচ্ছে যে মাউস নিলে কি হবে এরপরে দেখেন কি ভিজিটেড একটাতে, যেমন আমরা যদি গুগলে যাই, আচ্ছা গুগলে আমরা কোনো কিছু লিখে যদি সার্চ দিলাম তাহলে আমাদের কি এই ধরনের লিঙ্ক গুলা চলে আসলো তাই না? এখন একটা লিঙ্কের মধ্যে যদি আপনি ক্লিক করেন, একটু খেয়াল করেন, আমি যদি এটাতে ক্লিক করলাম, আবার এখন যদি এখানে ব্যাগে যাই দেখেন কি হচ্ছে, এই কালারটা দেখেন তো চেঞ্জ হচ্ছে না? আমি একটা ক্লিক করে যখন ভিজিট করলাম তখন ভিজিটের পরে কি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এটা যদি দেখেন এখন কি কালার আছে এটা, আচ্ছা যাই হোক লাইট ব্লু গ্রিন যার যেটা ভালো লাগে বলেন। তারপরে যদি আমি এখানে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করে কি লিঙ্কটাতে ভিজিট করলাম তাই না? ভিজিট করার পরে যদি ব্যাগে যাই দেখেন তো কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে এই ধরনের যে কাজগুলো মানে এগুলো হচ্ছে একটা খুবই মজার কাজ এগুলো।
তো এই যে কাজগুলো হচ্ছে যে পি সুডো দিয়ে আমরা করি। কোন একটা ভিজিটেড হওয়ার পরে ওটার কালার কি হবে, ওটা কি রকম দেখাবে। এরপরে আছে কি স্টাইল এন্ড হোয়েন ইট গেট ফোকাস। আচ্ছা এই যে ইনপুট ফিল্ডে আমরা ফোকাস করি না, ক্লিক করার পর ক্লিক করা মানে কি এটাকে আমরা বলি কি ফোকাস করা, তাই না? তো এই যে ফোকাস করলেন, ফোকাস করার পরে আপনি কোন স্পেশাল ডিজাইন করতে পারেন। কি রকম? ধরেন কি বর্ডারের কালারটা চেঞ্জ করে দিতে পারেন, টেক্সটের কালার গুলা কি চেঞ্জ করে দিতে পারেন। এই যে মজার মজার কাজগুলো, এগুলাই হচ্ছে কি পিসুডো ক্লাস। এগুলো পিসুডো ক্লাসে কি কি আছে? একটা আছে কি লিঙ্ক, আরেকটা আছে কি ভিজিটেড, মানে কোনো একটা ভিজিট হওয়ার পরে একটা কোনো ডিজাইন করবেন। এরপর আছে কি হভার। হভার কি এটা সব থেকে বেশি ইউজ করি আমরা। আচ্ছা কোনো একটা ওয়েবসাইটে যদি যান, আমাদের এই যে W3 স্কুলে এতদিন ধরে দেখে আসতেছি, হয়তো এই জিনিসটা অনেকেই খেয়াল করছেন। আমি এখানে মাউস নেওয়ার সাথে সাথে দেখেন তো কি আছে, কালারটা কি ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, টেক্সটের কালারটা কি হোয়াইট হয়ে যাচ্ছে। এই যে হভার করার পরে একটা কাজ হচ্ছে, এটাই হচ্ছে কি হভার ইফেক্ট। এগুলোকেই বলে কি আমরা কি হভার ইফেক্ট। আর এই হভার ইফেক্ট গুলা করার জন্য যেটা ইউজ করি সেটাই হচ্ছে কি এই পি সুডো ক্লাস। এরপরে আছে কি অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হচ্ছে কি, এখানে যদি আসেন দেখেন এখন আমাদের কোন ট্যাবটা ওপেন আছে, কোন ট্যাব ওপেন আছে না। আমি যখন সিএসএস এ ক্লিক করি, দেখেন তো সিএসএস টা কি রকম অ্যাক্টিভ হয়ে থাকতেছে না, একটা কালার একটি আলাদা একটা স্পেশাল ডিজাইন হয়ে আছে। তো এটা হচ্ছে কি অ্যাক্টিভ ক্লাস, এটা একটু স্পেশাল হয়ে আছে, আমরা দেখলেই বুঝতে পারতেছি কি এটা বর্তমানে আমি এই ট্যাবে আছি। তো এই ধরনের কাজগুলো করার জন্য কি অ্যাক্টিভ ইউজ করা হয়। এরপরে আছে কি ফার্স্ট চাইল্ড, ফোকাস, লাস্ট চাইল্ড, এই ধরনের বিভিন্ন ধরনের সিলেক্টর আরো আছে। তো চলেন এগুলো আমরা একটু যদি ইউজ করি। আচ্ছা এখানেই করে ফেলবো আমরা। হ্যাঁ এই যে ইউএলএলআই আমরা তৈরি করছি, এখন এই ইউএলএলআই কে এলআই গুলোর উপরে যদি মাউস নেই, তাহলে আমরা চাচ্ছি কি একটা স্পেশাল কোনো একটা ডিজাইন করব, স্পেশাল ডিজাইন করব। তো আমরা যদি এখানে আসি বর্ডারটাকেও কি উঠাই দিচ্ছি, আপাতত বর্ডারটাকে উঠাই দিলাম, আউটপুটে রিফ্রেশ করি। আচ্ছা এরকম আছে। হ্যাঁ তো এখন আমরা চাচ্ছি কি এই যে যখন এটাকে কি কভার করব, এটা কালারটাকে কি চেঞ্জ করতে পারি, বা এই যে লিস্ট আন্ডারলাইনটা আছে এটাকে কি আমি রিমুভ করতে যাচ্ছি। তো চলেন এগুলো আমরা একটু যদি এটাকে আগে স্টাইল করে দিই, ধরেন ইউএল, এরপরে আছে কি এলআই, এলআই এর ভিতরে আছে কি এ ট্যাগ। তো এইভাবে আমি সিলেক্ট করলাম, প্রত্যেকটা প্যারেন্ট হচ্ছে কি ইউএল, তারপর ভিতরে আছে কি এলআই, তার ভিতরে আছে কি এ। তো এটা হচ্ছে যে এইভাবেই সিলেক্ট, মানে সিকোয়েন্স অনুযায়ী। ইউএল এর ভিতরে আছে কি এলআই, এলআই এর ভিতরে আছে কি এ ট্যাগ। এইভাবে আমরা কি এটাকে সিলেক্ট করলাম। এরপরে এখানে এসে বলে দিলাম কি টেক্সট ডেকোরেশন। আচ্ছা এগুলো মনে আছে আপনাদের? টেক্সট ডেকোরেশন হচ্ছে কি নান। তাহলে কি হবে, এই যে এ ট্যাগের নিচে যে আন্ডারলাইন গুলো আছে এগুলো কি রিমুভ হয়ে যাবে। এরপরে আর কি করতে পারি, এটা একটা কালার দিতে পারি। ধরেন এটা আমরা কি কালার দিলাম টমেটো কালার। ওকে এখানে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি একটা কালার চলে আসছে। এরপরে ধরেন আর কি করতে পারি, সবগুলোর মধ্যে একটা করে কি প্যাডিং আমরা ইউজ করতে পারি না। প্যাডিং দিলাম হচ্ছে কি উপরে নিচে ধরেন 10 বেশি হয়ে যায়, ধরেন দিচ্ছি 8 পিক্সেল। আর হচ্ছে ডানে বামে হচ্ছে ডাবল দিলাম 16 পিক্সেল। দেখেন আগের জিনিসগুলো কিন্তু ইউজ করতেছি। হ্যাঁ তো কালার হচ্ছে কি আমরা জানি অলরেডি কি কাজ করে, প্যাডিং। প্যাডিং এভাবে দিলে কি হবে, উপরে নিচে আছে প্রথম শুরু হয় কোথা থেকে, টপ থেকে। তাহলে উপর আছে কি নিচে পাবে কত 8 পিক্সেল করে, আর হচ্ছে কি লেফট সাইডে আর রাইট সাইডে পাবে কত পিক্সেল করে 16। তো এগুলো আমরা অলরেডি বুঝে আসছি। তাহলে দেখেন এই প্রত্যেকটার মাঝে কি একটু করে ফাঁকা হলো। তো এখন আমরা যেটা চাচ্ছি, এটা একটা হভার করলে কি কোনো একটা ইফেক্ট করবে এরকম। হ্যাঁ এই যে এখানে যখন হভার করতেছি একটা কি আলাদা স্টার আসতেছে। তো এগুলা ডিজাইন করার জন্য এভাবে সিলেক্ট করা হবে। প্রথমে সিলেক্ট করছিলাম কিভাবে ইউএল, এরপরে আছে কি এলআই, এলআই এ। এখন এই এলআই এ কে যদি হভার করি, তাহলে হভার হচ্ছে কি একটা সুডো ক্লাস। সুডো ক্লাস লেখার সিনট্যাক্সটা কি রকম, সিলেক্টরে পরে আপনাকে একটা কি এটাকে কি বলে কোলন দিতে হবে। আচ্ছা কোলনের পরে আপনাকে লিখতে হবে আপনি কোন সুডো ক্লাসটা লিখতে যাচ্ছেন। আপনাকে যদি দেখেন বিএস কোড থেকে দেখেন অনেকগুলো সাজেশন দিচ্ছে। হ্যাঁ? তো আমরা যদি এখানে লিখি হভার, আমরা চাচ্ছি কি এই যে হভার যে সুডো ক্লাসটা আছে এটা লিখবো। এরপরে স্পেশাল কোনো একটা ডিজাইন করবেন আপনি হভার করার পরে।
তাহলে এ কে হভার করলে আপনি কি কি ডিজাইন করবেন এখন সেটা বলে দেবেন কি এর ভিতরে। কি কথাটা বুঝতেছেন? তার মানে এ কে একটা ডিজাইন করা আছে, আমরা একটা ডিজাইন করে রাখছি, কিন্তু স্পেশাল একটা ডিজাইন করতে যাচ্ছি কি যখনই কেউ এটার মধ্যে কি হভার করবে একটা আলাদা ডিজাইন করবে। তো এটার জন্য এভাবে সিলেক্টরটা লিখতে হয়। সুডো ক্লাস লেখার সিস্টেম হচ্ছে এভাবে, সিলেক্টরের পাশে কি একটা কোলন দিতে হয়, কোলন দিয়ে কি সুডো ক্লাসের নামটা লিখতে হয়। এখন সুডো ক্লাস আমরা দিলাম কি হভার। এখন এই হভার করলে আপনি কি কি চেঞ্জ করবেন, কি কি সিএসএস অ্যাপ্লাই করবেন সেটা কি এখানে বলে দেন। ধরেন আমরা চাচ্ছি কি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, কালার এটা হবে কি হোয়াইট। যখন হভার করবে তখন কালার হবে কি প্লিজ আই হোয়াইট। আচ্ছা, এরপরে ধরেন আমরা এইভাবে বলে দিতে পারি কি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারি, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড হবে কি টেন, হ্যাঁ, এভাবে আমরা বলে দিলাম। যখন এটা কি হভার হবে তখন এটার কি কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডেও কি চেঞ্জ হবে। দেখি আমাদের এটা কাজ করে কিনা, আউটপুটে গিয়ে কি রিফ্রেশ করি। ওকে, এখন এসে হভার করেন, দেখেন তো সুন্দর একটা কি আমাদের নেভিগেশন বার হয়ে গেল না? ওকে, এখন এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন যে এই যে হভার করার সাথে সাথে খুব ফাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে। তো এটাকে একটু স্মুথ করা যায়, এগুলো আমরা আর একটু পরে দেখবো। তো এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, আপনারা শুধু দেখেন। ট্রানজিশন 0.5s। আচ্ছা, সেভ করি। এখন যদি দেখেন, দেখেন আরো একটু সুন্দর স্মুথলি কাজ হচ্ছে না আমাদের? তো এটা কাজ করা হচ্ছে ট্রানজিশন আমরা একটা দিয়েছি, কত সময় নিয়ে কি এই কালারটা চেঞ্জ হবে, এই যে চেঞ্জ গুলো হবে কত সময় নিয়ে। তো আমরা এখানে চাইলে কি এইভাবে বলে দিতে পারি হাফ সেকেন্ড, হ্যাঁ, অথবা কি 1 সেকেন্ড, এইভাবে চাইলে বলে দিতে পারি। এগুলো এগুলো আমরা একটু পরে দেখবো, আরো দুই একটা ক্লাস পরে। ওকে, এখন যদি দেখেন তাহলে 1 সেকেন্ড সময় নিয়ে কি কালার গুলা চেঞ্জ হবে। এটা একটা সুন্দর একটা সিস্টেম এই। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছেন? একটু করেন তো সবাই এই অংশটুকু। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখলাম কোনটা হবার একটা ইয়ে আছে, এটা দেখলাম, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভিজিটেড। আচ্ছা, ভিজিটেডটা কি কাজ করে? আচ্ছা, এই সবাই কথা বললেন না, একটু দেখেন। আচ্ছা, ভিজিটেড একটা দেখলাম আমরা হবার, আরেকটা হচ্ছে কি ভিজিটেড। ভিজিটেডটা আমরা একটু আগে বুঝে আসছি কি কাজ করে। কোনো একটা লিংকে আপনি যখন ভিজিট করবেন, ভিজিট করার পরে সেই লিংকটা কি কালারটা কি আপনি কি করবেন, মানে কি চেঞ্জ করবেন সেটা আপনার ইচ্ছা। বাট কাজটা হচ্ছে কি রকম, কোনো একটা লিংকে যখন আপনি ভিজিট করবেন ওটা হচ্ছে কি স্টাইল করা যাবে, এটা ওটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন যদি আমরা এখানে আসি, বাই ডিফল্ট আমাদের এগুলা লিংক গুলো কি 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 কালার আছে দেখেন তো। আচ্ছা, টমেটো কালারও এটা আছে। তো আমরা এখন চাচ্ছি কি যখন কোনো ইউজার এখান থেকে কি হোম পেজে যাবে, তখন যদি কেউ যায় কখনো, সেক্ষেত্রে কি হোমের কালারটা কি চেঞ্জ হয়ে যাবে। আবার যদি অলরেডি কি ভিজিট করা থাকে সেই কালারটা কি চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার জন্য এভাবে আমরা করতে পারি। এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটা আছে কার মধ্যে, হোম লেখাটা আছে কার মধ্যে, হোম এই অ্যাবাউট এগুলা কার মধ্যে আছে, এ ট্যাগের ভিতরে, তাই না? এই যে এ ট্যাগের ভিতরে। তো আমরা এখান থেকে কি করব, এতটুকু কি সিলেক্ট করব আবার এটাকে, হ্যাঁ। আচ্ছা, ইউএল, হ্যাঁ, এরপরে আছে কি এলআই, এরপরে আছে কি এ। আমি এ কে যাচ্ছি ভিজিট করলে একটা কালার দেব। তো এ যদি কোনো কেউ যদি এই লিংকের উপরে ক্লিক করে বা ভিজিট করে ওই ওয়েবসাইটটা, সেখানে গেছে কি কালারটা আমি চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে হবে কি শুধু ক্লাস হবে ভিজিট, ভিজিটেড। আচ্ছা, এখন এই ভিজিটেড এর পরে এখন আপনি বলে দিতে পারেন, এখানে যেমন হভার করার পরে কি একটা স্টাইল করছেন, আপনি চাইলে কেউ যদি এই লিঙ্কটাতে ভিজিট করে, ভিজিট করার পরেও কি আপনি এটাকে কি কালার গুলোকে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে ইউজারের বুঝতে সুবিধা হয়। যেমন আমরা এখানে গুগলে দেখলাম, যে ওয়েবসাইটটা আমি ভিজিট করতেছি সেই ওয়েবসাইটের কি কালারটা চেঞ্জ করে দিচ্ছে। তার মানে এটা দেখে আমি বুঝতেছি কি এই যে ওয়েবসাইটটা আমি অলরেডি কি একবার ওই লিংকে কি গেছিলাম। তো এই ধরনের ইউজারকে যদি আরো এগুলা যদি করেন, তাহলে দেখা যাবে ইউজার সহজেই ওয়েবসাইটটা আরো বুঝতে পারতেছে আপনি কি করছেন না করছেন। আচ্ছা, ভিজিটেড এর মধ্যে গেলাম। এখন যদি এখানে বলে দেই, ধরেন যে কেউ যদি ভিজিট করে সেক্ষেত্রে হবে কি কালার হবে কি রেড কালার, হ্যাঁ, কালার দিয়ে দিচ্ছি কি রেড কালার। তাহলে ভিজিট করলে হবে কি কালার হবে রেড কালার। এখন এটাকে সেভ করি। আচ্ছা, দুইটা মনে হয় কাছাকাছি আসে কিনা দেখে নিই আগে।
না, তাহলে চেঞ্জ করে দিতে হবে। যদি ভিজিটেড আসে তাহলে ধরেন আমরা দিচ্ছি কি গ্রিন কালার। আচ্ছা দেখেন, আগে দেখেন, আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন। আচ্ছা এখন আসেন, ইউএল এরপরে আছে কি এলআই, এরপর আছে এ। আমি চাচ্ছি কি এই এটাকে কেউ যদি ভিজিট করে থাকে তাহলে এটার কালার হবে কি গ্রিন। তাহলে যেন বুঝতে পারে ইউজার যে এটার মধ্যে কি আমি ভিজিট করছিলাম এই ওয়েবসাইট, এই পেজের মধ্যে। রিফ্রেশ করি এখন, করার পরে আমি যে ধরেন আমি কন্টাক্টে যেতে যাচ্ছি, এটার উপরে কি একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে একটা প্রবলেম হচ্ছে, যেটা দেখেন যেটাতে সবগুলাই কি গ্রিন কালার হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা চাই না, আমরা চাচ্ছি কি সেটা যেই লিংকের উপরে ক্লিক করতেছি সেই লিংকটাই যেন কি গ্রিন কালার হয়। তো এখানে আছে একটা প্রবলেম আছে যে এখানে ইউএল এলআই এ, হ্যাঁ, তো যেহেতু সবগুলাই হচ্ছে কি এ ট্যাগ, তো সবগুলাই হচ্ছে কি এরকম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু একই সিলেক্টর। তো আমরা যদি আলাদা করে লিখি তাহলে হয়তো বুঝতে পারবো। ধরেন এই যে ইউএল আছে, ইউএল এর নিচে কি আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। আহ, এখানে এসে বলে দিলাম হচ্ছে কি ফেসবুক, এখানে একটা ক্লাসও দিচ্ছি, ক্লাস। তো ওগুলো একই সিলেক্টরে থাকার কারণে সবগুলাই কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিই, ধরেন এটা হচ্ছে কি গুগল। ওকে, তাহলে এতক্ষণ যে এই যে ইউএল এলআই এভাবে আমরা সিলেক্ট করছিলাম, এটাকে এভাবে না করে আমরা তাহলে কি করতে পারি, এই যে আমাদের যে ক্লাসটা আছে কি আছে গুগল, হ্যাঁ, ফার্স্টে আছে কি ডট গুগল, এরপরে হতে পারে কি ডট এফবি, হ্যাঁ। তো এগুলোর মধ্যে যখন ভিজিট করবে তখন কালার কি হবে গ্রিন কালার। এইভাবে আমরা বলে দিতে পারি আলাদা করে। রিফ্রেশ করলাম, তাহলে দেখেন নিচে আছে কি, আচ্ছা অলরেডি আমার সরি এগুলো দেখাচ্ছে কারণ হচ্ছে আমি এগুলোর মধ্যে ক্লিক করছি, হ্যাঁ। তো ক্লিক না করলে যদি এরকম হয় যে আপনি কখনো ক্লিক করেন নাই, সেক্ষেত্রে হচ্ছে কি এটা কালারটাও এরকম আসবে। আমরা অলরেডি কি ফেসবুকেও আমি ভিজিট করছি, আমার এখানে এই যে ক্যাশ মেমোরিতে এগুলো কি ইয়ে জমা করা আছে। আমি ফেসবুকেও গেছিলাম একটু আগে, আবার কি গুগল তো ইউজ করতেছি। তো অলরেডি আমি এগুলোর মধ্যে কি ভিজিটেড, সেই কারণে আমার কালারটা কি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা যদি করেন, যদি এখানে ভিজিট না করেন তাহলে আর এটা এরকম হবে না। ধরেন আমি যদি এখানে আচ্ছা এখান থেকে ধরেন একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি আমরা অন্য একটা, যেটা ওয়েবসাইটে আমরা এখনো ভিজিট করি নাই। কোন ওয়েবসাইট, একটা নাম বলেন এরকম। আচ্ছা, কি আপনাদের এখন নাম মনে আসতেছে? ফায়ারফক্স ওয়েবসাইট, হ্যাঁ, HTTPS, হ্যাঁ, পিএস, এরপরে আছে কি ক্লোন, এরপরে আর কি স্ল্যাশ স্ল্যাশ, এরপরে আছে কি টিকটক, তাই তো? টিক বানান কি রে ভাই, আমি তো এগুলা বুঝি না। টিকটক এইটা ঠিক আছে। আচ্ছা দিলাম, রিফ্রেশ করেন, দেখেন তাহলে বাকি সবগুলা গ্রিন কালার আসতেছে কারণ ওখানে কোনো ইউআরএল দেয়া নাই। এখন আমরা কি ফেসবুক এখানে লিখছি, তাহলে এখানে লিখে দিতে হবে কি টিকটক। এটা ভুল দেখাচ্ছে কেন ভাই? আচ্ছা যাই হোক, ভুল ভাল যাই হোক। তো এখন যদি এখানে আসি, আচ্ছা আবার এই যে ক্লিক করার দেখেন এখন এই কালার দেখাচ্ছে, ক্লিক করবো যখন তখন আবার কি এটা চেঞ্জ হয়ে যাবে কালার। এই হচ্ছে সিস্টেম, আর কিছুই না। এই যে,
তো আপনি একটা কালারে যখন মানে বাই ডিফল্ট একটা কালার থাকবে, যখন কি এটা ভিজিট হয়ে যাবে তখন কি কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই এতটুকুই হচ্ছে কাজ ভিজিটেড। এটা মনে রাখেন, সব সময় লাগে না, বাট কোন সময় যখন কাজে লাগতেও পারে। আচ্ছা, এরপরে আছে দেখেন ফোকাস। এইটা দেখে আমরা এইখানে শেষ করে দেবো আপাতত। সেটা হচ্ছে কি ফোকাস। ফোকাসটা কি কাজ করে, যখন কোনো একটা ইনপুট ফিল্ডে যখন আপনি ক্লিক করতেছেন, ক্লিক করার পরে আপনি একটা ওই ফিল্ডের কি কোনো চেঞ্জ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে কি ফোকাস। আচ্ছা, ফোকাসটা যদি দেখি এখানে এসে কি আমি একটা নিচে আসছে একটা কি ফর্ম নিচ্ছি, ফর্ম। এরপরে আছে কি অ্যাকশন, কোনো কিছু আমরা দিচ্ছি না। এর ভিতর আছে ইনপুট। হ্যাঁ, ফর্ম। এখন ফোকাসটা আছে কিসের মধ্যে, আপনি কোনো কথা, ওকে। এখন আসেন ইনপুটের মধ্যে আপনি যাচ্ছি ফোকাস। ফোকাস যখন করব তখন একটা কি আলাদা একটা চেঞ্জ করব কিছু। এখন যদি এখানে রিফ্রেশ করি, নিচে দেখেন একটা কি আমাদের ফর্ম চলে আসছে। এখন এটাতে ফোকাস করার সাথে সাথে দেখেন একটা কি আউটলাইন আসতেছে না, একটা কি ব্ল্যাক কালার কি আসতেছে। এখন আমি যদি চাই যে না, আমি যখন এটাতে ক্লিক করব তখন এটার কি কালারটা চেঞ্জ আসবে। এরপর যখন আমি এটা লিখতেছি, এই টেক্সটের কালার গুলো কি চেঞ্জ করব। এই ধরনের যখন এফেক্ট গুলো করতে যাচ্ছেন এই ফোকাসের মধ্যে, তখন যে ছোট ক্লাসটা ইউজ হয় সেটা হচ্ছে কি ফোকাস। হ্যাঁ, এখন আমরা ফোকাসটা কার উপরে লিখতে যাচ্ছি, ফর্ম। এরপরে আছে কি ইনপুট, তাই না? ইনপুট ফিল্ডের উপরে কি এই ফোকাস আমি এটা লিখতে যাচ্ছি। তাহলে এর ভিতরে লিখবো কি কোলন দিয়ে ফোকাস। ওকে। এখন বলে দেন, আপনি এই যে ইনপুট ফিল্ডে যখন ফোকাস করতেছেন তখন কি কি স্টাইল চেঞ্জ করবেন। তো এটা ডিপেন্ড করে আসলে আপনাদের ডিজাইনের উপরে কি কি করতে যাচ্ছেন। তো আমরা যদি লিখি, ধরেন এটার কি ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার, এটা কালার কোড আমরা দিয়ে দিচ্ছি, ধরেন ওকে। তাহলে ফোকাস করার সাথে সাথে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে কি আরেকটা জিনিস করতে পারি, টেক্সটের যেটা লিখবে যখন, তখন হচ্ছে কি টেক্সট কালার এটা করে দিচ্ছি হচ্ছে কি একোয়া কালার দিচ্ছি। এরপরে চাইলে কি আপনারা চাইলে বর্ডারটা চেঞ্জ করে দিতে পারেন। বর্ডার ধরেন কি 2 পিক্সেল সলিড গ্রিন। ওকে। তাহলে এই তিনটা লাইন আমরা লিখলাম। এখন যদি এটাকে সেভ করে আউটপুটে এসে একবার রিফ্রেশ করি, আচ্ছা এখন দেখেন কোনো কিছু চেঞ্জ নাই, বাট যখনই আমি এটার মধ্যে কি ফোকাস করব, ফোকাস করার সাথে সাথে আমরা কি কি স্টাইল করছিলাম। আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা আবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখন একটা কালার আছে কি হোয়াইট। যখন আমি ফোকাস করতেছি দেখেন তো কালারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা এরপরে যদি আমি কোনো কিছু লিখতেছি, দেখেন তো টেক্সটের কালারটা চেঞ্জ হয়েছে। আর কি করছিলাম, আমরা বর্ডার দিছিলাম একটা। তো বর্ডারটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আউটলাইনের কারণে। আমি যদি এখানে আরেকটা কাজ করি, এই যে ইনপুট যেটা আছে এটার আউটলাইনটা করে দিই কি আউটলাইন নান। আচ্ছা আউটলাইনের কালারটাও আপনি চাইলে কি চেঞ্জ করে দিতে পারেন, বর্তমান যেটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। তো বর্ডারটা বোঝার জন্য কি আমি হচ্ছে যে ওইটাকে নান করে দিচ্ছি। রিফ্রেশ করি, ওকে। এখন যদি আবার ফোকাস করি, দেখেন তো বর্ডারটা আমাদের যে বর্ডারটা দিছি গ্রিন কালার দেখা যাচ্ছে। তার মানে আউটলাইনে থাকার কারণে এটা বর্ডারটা এতক্ষণ বোঝা যায়। তার মানে আমরা ফোকাস করার পরে কোনো একটা নির্দিষ্ট একটা কি কাজ করতেছি, স্টাইল করতেছি। এটা হচ্ছে কি এভাবে করতে গেলে কি ইনপুট ফিল্ডে ফোকাস আপনি ইউজ করতে পারেন। জিনিসগুলা সহজ, শুধু ছোট ক্লাসটা মনে রাখলেই হচ্ছে। একটা আছে কি হভার, ফোকাস, আর কি দেখলাম আমরা, আহ, এই যে ভিজিটেড। হ্যাঁ, এই তিনটা আমরা কি দেখলাম। আর বাকি থাকলো কি কি ফার্স্ট চাইল্ড, আর হচ্ছে কি অ্যাক্টিভ। আচ্ছা অ্যাক্টিভ হচ্ছে এটা কোনো সুডো ক্লাসের মধ্যে মানে এভাবে কোনো কাজ করে না। তবে এটা হচ্ছে যে যখন ওই যে এগুলো কাজ করার জন্য আমরা অ্যাক্টিভটা ইউজ করি, পরবর্তীতে ইউজ করব সেটা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো। তখন যেটা অ্যাক্টিভ থাকবে এটা ডাইনামিকলি আমাকে করতে হবে। কিভাবে, আমরা যদি এখানে আসি, দেখেন আমি যেটার মধ্যে ক্লিক করতেছি ওটা শুধু কি ফোকাস এই অ্যাক্টিভটা আসতেছে। তার মানে কি অ্যাক্টিভ যেটা আমি লিখতেছি ওটা কি চেঞ্জ হচ্ছে। তো এটা আসলে পরবর্তীতে, এখন আমরা এগুলো মানে এইচটিএমএল দিয়ে করতে পারবো না, এগুলো পরবর্তীতে দেখবো। তো যখন আমি অ্যাক্টিভ লিখতেছি
যেটার মধ্যে ক্লিক করতেছি তাহলে হচ্ছে কি ওটার মধ্যেই আমি কি অ্যাক্টিভটা নিয়ে আসতেছি। তো এটা তো আলাদা আলাদা প্রত্যেকটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ। তো প্রত্যেকটার মধ্যেই তো আর অ্যাক্টিভ লেখা যাবে না এভাবে। তো এগুলা কাজ ডাইনামিকলি করতে হয়, এগুলো আমরা পরে দেখবো। এরপরে যদি আসি, আরেকটা কি দেখছিলাম, ফার্স্ট চাইল্ড। আচ্ছা, এখন ফার্স্ট চাইল্ডে কি বোঝাচ্ছে আমরা যদি একটু বুঝি। আপনি যাচ্ছেন এখানে এলআই বা অনেকগুলো আছে। এলআই এলআই কতগুলো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তো আপনি চাচ্ছেন ফার্স্টের একটাকে ধরে কোনো একটা ডিজাইন করতে, অথবা কি লাস্টের একটাকে ধরে কি কোনো একটা ডিজাইন করতে। আমার কথা বুঝতেছেন? যে আপনি অনেকগুলা এলআই আছে, আপনি এখান থেকে চাচ্ছেন কি ফার্স্টের এটাকে একটা স্পেশাল একটা ডিজাইন দিতে, আবার কি লাস্টের যে কোনো একটাকে কি স্পেশাল একটা ডিজাইন দিতে। সেই ক্ষেত্রে আপনি সুডো ক্লাস ইউজ করতে পারেন কি। আচ্ছা, ফার্স্ট চাইল্ড, এরপরে আছে কি লাস্ট চাইল্ড। আমরা যদি আসি, যেমন এখানে ওয়েল আছে, ওয়েল এর পরে আছে কি এলআই। এখন এই এলআই এর মধ্যে এলআই তো অনেকগুলো আছে, আমি চাচ্ছি ফার্স্ট যেটা আছে ফার্স্ট চাইল্ড, আপনি চাইলে এভাবে সিলেক্ট করতে পারেন। এখন এটাকে ধরে কি এটা একটা সুডো ক্লাস, যেহেতু সুডো ক্লাস আছে কোলন দিয়ে লিখতে হয়, তাহলে এটা এভাবে চিন্তা করতে পারেন, ওটাকে আপনি কি সিলেক্ট করলেন। আমরা যেমন ক্লাস নেম দিয়ে কি এখানে একটা ক্লাস নেম দিয়েও কি সিলেক্ট করতে পারতাম। তো একটা ক্লাস নেম দেখতে গেলে আমাদের আরো এক্সট্রা কোড লেখা লাগতেছে। তো ওটার থেকে যদি এভাবে সিলেক্ট করা যায়, এটা একটা অপশন। তাহলে আছে কি ওয়েল, এরপর আছে কি এলআই। এলআই এর কোনটাকে সিলেক্ট করতেছি? ফার্স্ট চাইল্ড, প্রথমটাকে। চাইল্ড তো আপনার বুঝি, প্যারেন্ট হচ্ছে এখানে কে ওয়েল, আর এগুলো হচ্ছে কি চাইল্ড। এখন ফার্স্ট চাইল্ড এটা কোনটা? এই যে প্রথম যেটা আছে ওয়ান, এটা, তাই না? তো এখন এভাবে সিলেক্ট করলে হচ্ছে আপনি প্রথমটাকে একটা কি আলাদা ডিজাইন দিতে পারবেন। ধরেন এখানে বলতেছে কি এটার ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজ 25 পিক্সেল। এখন এখানে যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার এলআই এর মধ্যে কি অন্যগুলা পাচ্ছে না, পাচ্ছে কোনটা? শুধু ফার্স্টেরটা। আবার যদি চান কি লাস্টেরটাকে আলাদা একটা ডিজাইন দিতে, তাহলে এখানে আছে কি আরেকটা আছে, সেটা হচ্ছে কি লাস্ট চাইল্ড। সেম ফার্স্ট চাইল্ড, আরেকটা হচ্ছে কি লাস্ট চাইল্ড। এই যে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড। রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি ফার্স্টেরটা স্টাইল পাচ্ছে, আর হচ্ছে কি লাস্টেরটা পাচ্ছে। তো এটাও একটা সুডো ক্লাস। আচ্ছা, এগুলা বুঝতে পারছেন তো এখন? এগুলা এই যে কটা দেখলাম আমরা। হ্যাঁ, মাঝের ক্ষেত্রে আপনি করতে পারবেন। এখানে একটা কি নাম দেন, ক্লাস নেম দেন। মাঝে সিলেক্ট করার কোনো অপশন নেই। আপনি একটা আছে কি ওরা ক্লাস দিয়ে দিছে, ওরা সিএসএস একটা আছে, ফার্স্টেরটা আর লাস্টেরটা ধরতে পারবেন। আর মাঝখানে যদি আপনি কোনো কিছু দিতে চান, তাহলে কি আপনাকে কি এখানে আলাদা কি ক্লাস নেম দিতে হবে। বুঝতে পারছেন? লিস্ট এটা ধরেন 3, তাহলে আপনি এই লিস্ট 3 কে ধরে কি ডিজাইন করেন। তাহলে মাস্টার গুলো ধরলে আপনাকে এইভাবে কি সিলেক্টর লিখে তারপরে সিলেক্ট করতে হবে। ওকে, এখন আপনাদের কোনো কোয়েরি থাকলে বলেন আমাকে। এই কয়টার মধ্যে যে কয়টা জিনিস আমরা দেখলাম। আচ্ছা, পি সুডো আমরা দেখলাম, পি সুডো ক্লাস, এটাকে আমরা বলছিলাম কি সুডো ক্লাস। আরেকটা সেম জিনিস আছে, সেটা হচ্ছে কি সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন। একটা হচ্ছে কি ক্লাস, সুডো ক্লাস, আর একটা আছে কি সুডো এলিমেন্ট। দুইটার মধ্যে পার্থক্য আমরা কিভাবে বুঝবো? দুইটার মধ্যে পার্থক্য আছে এটাই, আপনি যদি সুডো ক্লাস লেখেন সেক্ষেত্রে হয় কি একটা কোলন, আর যদি সুডো এলিমেন্ট কে সিলেক্ট করেন সেক্ষেত্রে লিখতে হয় কি দুইটা কোলন। এটা পার্থক্যটাই আছে এতটুকু। তাহলে সুডো ক্লাসের লেখার ক্ষেত্রে কয়টা কোলন হয় এখানে? একটা। আর হচ্ছে সুডো এলিমেন্টের ক্ষেত্রে হয় কয়টা? দুইটা। আর সুডো, এখানে দেখেন একটা শব্দ আছে, সেটা হচ্ছে কি এলিমেন্ট। আর এই সুডো এলিমেন্ট গুলো আসলে মূলত এলিমেন্ট কে নিয়ে কি কাজ করে। তো এলিমেন্ট গুলো কোনগুলো? আমাদের ফার্স্টে যদি আসি, যে কোনো একটা এলিমেন্টে যদি কোনো টেক্সট লিখি, সেটার একটা কি থাকে দেখেন তো, ফার্স্ট লাইন থাকে, কন্টেন্ট নিয়ে কাজ করে। শুধু এলিমেন্ট গুলো কি মূলত কন্টেন্টের নিয়ে কাজ করে। যদি এখানে আসি, প্রথমটা যদি দেখেন একটা আছে কি ফার্স্ট লাইন, এরপরে আছে কি ফার্স্ট লেটার, এরপরে আছে কি বিফোর আফটার, এরপরে আছে কি মার্কার, আর একটা আছে সিলেকশন। এই ধরনের সুন্দর সুন্দর অনেকগুলো ইফেক্ট আছে। আমরা যদি একটা একটা করে দেখি, ফার্স্ট লাইন আমরা কি বুঝতেছি? একটা প্যারার আছে কি প্রথম যে লাইনটা আছে এটা নিয়ে কি কাজ করবে। এরপরে আছে কি ফার্স্ট লেটার, এটা আছে কি এটা শব্দগুলো শুনেই বুঝতে পারতেছি
প্রথম যে লেটারটা আছে সেটা নিয়ে কি একটা কাজ করবে। এরপরে আচ্ছা, এখানে জিনিসগুলো খুবই সহজ, আমি জাস্ট একবার রিভিউ করে দিচ্ছি, আপনারা আছে যে পরবর্তীতে আপনারা করবেন। ওকে, এখানে এসে আমি জাস্ট একটা প্যারাগ্রাফ নিচ্ছি, হ্যাঁ প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি একটা প্যারাগ্রাফ। এখন আপনি যাচ্ছেন এই যে প্রথম যে লাইনটা আছে এটা একটা স্পেশাল কি ডিজাইন করতে, অথবা হচ্ছে কি প্রথম যে লেটারটা আছে এটাকে কি আলাদা একটা কি স্পেশাল একটা কি ডিজাইন করতে। এই যে কাজগুলো করার জন্য কন্টেন্ট নিয়ে যখন আপনি ডিজাইন করতে আসবেন তখনই আসবে কি সুডো এলিমেন্ট। আচ্ছা, সুডো এলিমেন্ট লেখার সিস্টেম আমরা কি দেখলাম, প্রথমে আছে কি প্যারাগ্রাফ সিলেক্টর লিখতে হয় কিভাবে, উপরেই করি, হ্যাঁ সবার উপরেই করে ফেলি। আচ্ছা, এখানে আসেন, প্রথমে আমরা কোনটার উপরে লিখতেছি পিএল এলিমেন্টের উপরে, তাই না? এরপরে কি করতে হবে, সুডো ক্লাসের জন্য একটা আর সুডো এলিমেন্টের ক্ষেত্রে কি দুইটা কলম দিতে হবে। এখন আমরা যাচ্ছি কি ফার্স্ট লাইন, হ্যাঁ ফার্স্ট এফ এস টি ফার্স্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে যে এফ এস ফার্স্ট, এরপরে আছে কি লাইন। ওকে, তারপরে হচ্ছে ফার্স্ট লাইন। এখন আপনি যেটা ফার্স্ট লাইনকে কি ডিজাইন করতে যাচ্ছেন, ধরেন এটা কি ফন্ট সাইজটা একটু বাড়াই দেন 20 পিক্সেল, সেভ করেন, এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন প্রত্যেকটা লাইন হচ্ছে কি আলাদা আলাদা ডিজাইন, বাট প্রথম যে লাইনটা আছে ওটা কি আলাদা একটা স্পেশাল একটা কি ডিজাইন আপনি পাচ্ছেন। চাইলে কি এখানে কালারটাও কি চেঞ্জ করতে পারেন, ইচ্ছা মতন আপনি কি ডিজাইন করতে পারবেন। তো কালার আছে কি ধরেন টেল, এটা দিয়ে দেন, তাহলে দেখেন কি এটা কালারটা পাচ্ছে। এখন আবার যদি চান কি আমি এই প্রথম যে লেটারটা আছে সেই লেটারটাকে কি আলাদা একটা ডিজাইন করব, সেই ক্ষেত্রে ইউজ করতে হবে কি পি কোলন ফার্স্ট লেটার, ফন্ট সাইজ ধরেন এটা দিচ্ছি কি 50 পিক্সেল, এরপরে আছে কি কালার দিচ্ছি একটা, এরপরে আর কি দেয়া যায়, দুইটাই থাকুক আপাতত। রিফ্রেশ করেন, তাহলে দেখেন প্রথম যে লেটারটা আছে শুধু কি সেটাই কি এই স্টাইলগুলা পাচ্ছে। আর কি আছে সুডো এলিমেন্টের মধ্যে, আফটার আর হচ্ছে কি বিফোর। আফটার বিফোরটা আমরা একটু পরে দেখবো, তার আগে আমরা দেখবো কি মার্কার। মার্কারটা কি কাজ করে। আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা দেখতেছি সবগুলো আপনারা কিন্তু W3 স্কুলে পেয়ে যাবেন। এখানে যদি সিএসএস এ আসেন, তো এই যে এখান থেকে হয়তো পি সুডো, এই যে একটু খেয়াল করেন তো যে কোথায় আছে, এই যে সুডো ক্লাস আর হচ্ছে কি সুডো এলিমেন্ট। তো এই ধরনের সুডো এলিমেন্ট অনেকগুলো আমরা যেগুলো দেখতেছি সবগুলো এখানে আপনারা কি পেয়ে যাবেন। এই যে ফার্স্ট লাইন, হ্যাঁ এরপরে আছে কি ফার্স্ট লেটার, এরপরে আছে মাল্টিপল পি সুডো, আফটার বিফোর। আচ্ছা, আফটার বিফোর আমরা পরে দেখবো, চলেন মার্কারটা একটু দেখে আসি মার্কারটা কি কাজ করে। আচ্ছা, আমরা এই যে বুলেট পয়েন্ট দেখছিলাম না, এখন কথা হচ্ছে যে বুলেট পয়েন্টের কালার গুলো কি আমরা চেঞ্জ করতে পারছি। আমরা হয়তো ব্যাকগ্রাউন্ড কি ইমেজ দিতে পারছিলাম, এরপরে হচ্ছে কি চাইলে বুলেট গুলো কি রিমুভ করে দিতে পারছিলাম, বাট বুলেটের কালার গুলো নিয়ে আমরা কখনো কাজ করতে পারছি না, কোনো প্রপার্টি ছিল ওখানে না। আপনি যদি ওটাকে চেঞ্জ করতে যান তাহলে আপনাকে ইউজ করতে হবে কি মার্কার। এটা একটা সুডো এলিমেন্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি মার্কার। আচ্ছা, আমাদের এখানে ধরেন এই যে ইউএল ওএল গুলো আছে না, বা এই যে ইউএল গুলো আছে, আমরা চাইলে কি এগুলার এই যে বুলেট পয়েন্ট গুলো আছে এগুলাকে কি কালার দিতে পারবো। তাহলে এখানে যদি আসি এই যে ইউএল এল আই, তাহলে এখানে আসেন ওএল, এরপরে আছে কি এল আই কোলন কোলন, এরপরে আছে কি মার্কার। আপনি যদি এইভাবে মার্কার দেন তাহলে বুলেট পয়েন্টের যে আছে এগুলো হচ্ছে কি
কালার করতে পারবেন বা স্টাইল করতে পারবেন। কালার, ধরেন এখানে হচ্ছে কি রেড, রিফ্রেশ করেন। আচ্ছা, আমরা তো এগুলা কি রিমুভ নান করে দিছিলাম না, এটাকে উঠাই দিয়ে আপাতত কই দিছিলাম, এই যে নান, হাইড করে রাখি। দেখেন এতক্ষণ কিন্তু এই যে কালার, এগুলো কিন্তু আলাদাভাবে আমরা কিন্তু কোনো কালার করতে পারতাম না, হ্যাঁ চাইলে টেক্সট করে কালার করতে পারতাম এলআইকে, কিন্তু এই যে মার্কার, যে মার্কার বলতে বোঝাচ্ছে এখানে বুলেট পয়েন্ট গুলা, তো এগুলোকে যদি আপনি ইউজ করতে চান, কালার করতে চান, কোনো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে শুধু এলিমেন্ট দিয়ে করতে হবে। তো আরেকটা এরকম আছে, সেটা হচ্ছে কি সিলেকশন। এটা খুবই একটা মজার একটা জিনিস। আচ্ছা, আপনি যদি এখানে আসেন, ধরেন আপনি কোনো ওয়েবসাইটে একটা টেক্সটকে কপি করতেছেন, সিলেক্ট করেন। সিলেক্ট করলে কি কালার আসে দেখেন তো। ধরেন এই ডাব্লিউ স্কুল থেকে আপনি এই টেক্সট গুলাকে কি কপি করবেন, তো কপি করার আমরা সিলেক্ট করি না এইভাবে। আচ্ছা, সিলেক্ট করলে কি কালার আসতেছে? ব্লু কালার বাই ডিফল্ট আসে, কি ব্লু কালার। আপনি যদি চান যে না, আপনার ওয়েবসাইটে কেউ যদি টেক্সট গুলাকে সিলেক্ট করে, সিলেক্ট করলে আপনি কি অন্য একটা কালার দিবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? ধরেন আপনার ওয়েবসাইট একটা আছে আলাদা, আপনি যাচ্ছেন ওখানে, কেউ যদি এই টেক্সট গুলাকে কপি করে, তো এইরকম যখন সিলেক্ট করবে তখন আপনি কি আলাদা একটা ডিজাইন করবেন। আলাদা ডিজাইন কি কি? সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিবেন, অথবা হচ্ছে কি টেক্সটের কালার গুলো চেঞ্জ করে দিবেন। সেক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি সিলেক্টর। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে সিলেকশন, চলেন এটা আমরা করে দেখি। ধরেন এই যে পি, হ্যাঁ পিটাকে আমাদের ওয়েবসাইটে যদি আসে একটু এখন, এই পিটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন তো কালার কি আসতেছে, ব্লু কালার, আর হচ্ছে টেক্সটের কালার কি হোয়াইট কালার। তো এটাকে আপনি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ইউজ হয় কি মার্কার শুডো এলিমেন্ট। হ্যাঁ, সরি সিলেকশন, সিলেকশন। আচ্ছা, এখন আপনি বলে দেন, আপনি কাস্টম কি কালার বলে দিতে পারেন। ধরেন এটা কালার হবে কি ইয়েলো, এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড কালার হবে, আর কি কালার দেওয়া যায় দেন, আপনার যার যেটা ভালো লাগে দিলাম। রিফ্রেশ করেন, দেখেন এখন কোনো কি চেঞ্জ নেই, বাট একটু আগে আমরা সিলেক্ট করলে কালার কি ছিল হোয়াইট। এখন যদি আমি সিলেক্ট করি, দেখেন আপনি যে কালারটা বলে দিচ্ছেন সেই কালারটা কি এখানে পাচ্ছে। তো এটা হচ্ছে ইউনিক একটা, যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ওটাকে কি আলাদা একটা ডিজাইন করবেন, তো এগুলো সম্ভব। আর হচ্ছে একটা আছে আফটার আর বিফোর, এটা আমরা ব্রেকের পরে দেখে নেব, সবাই একটু ব্রেক নেন। আচ্ছা, আমরা যদি একটু W3 স্কুলে আসি, হ্যাঁ সিএসএস এর যদি যে জিনিসগুলো আমরা শিখলাম এতদিন, একটু কি কি শিখলাম যদি একটু ওভারভিউ করি। ফার্স্টে ধরেন আছে ইন্ট্রোডাকশন, সিএসএস কি, কেন ইউজ করি, এগুলো আছে কি এখানে আছে, দেখছি আমরা জানি। এরপর আছে কি সিনট্যাক্স, সিনট্যাক্স কিভাবে লিখতে হয় সিএসএস এর, সেটাও আমরা জানি। সিলেক্টর, এরপর আছে কি প্রপার্টি, এরপর আছে কি ভ্যালু, এগুলো আমরা দেখছি। এরপরে আছে সিলেক্টর, কি কি আছে সিলেক্টর গুলোও কি দেখছিলাম। সিলেক্টর কয় ধরনের হয় একটু যদি খেয়াল করেন, কেউ যদি জিজ্ঞেস করে সিলেক্টর কত প্রকার, কি কি জানেন আপনি? আপনি জানেন কি দুই ধরনের, বাট সিলেক্টর দুই ধরনের না, অনেকগুলো আছে। অলরেডি আমরা এগুলো দেখে ফেলছি, এতক্ষণে হয়তো আপনারা বুঝতে না বুঝলেও এখন যদি বলি, প্রথমে আছে কি সিম্পল সিলেক্টর, এটা বলতে বোঝাচ্ছে কি ক্লাস আইডি, এটা আছে একটা। এরপর আছে কি কম্বিনেটর সিলেক্টর। আবার কম্বিনেটর সিলেক্টরটা কি? আচ্ছা, কম্বিনেটর সিলেক্টর আপনারা জানেন না, না? এই যে কম্বিনেটর, এখানে যদি আসি, তাহলে অলরেডি একবার আমি এটা বলে দিছিলাম কম্বিনেটর সিলেক্টর কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে দেখেন কিছু সাইন আছে, তো সাইন গুলো কি আছে দেখেন। আচ্ছা, কোথায় ছিলাম, কম্বিনেটর সিলেক্টর, এখানে দেখেন কিছু সিলেক্টরের সিম্বল আছে, হ্যাঁ একটু এদিকে খেয়াল করি সবাই। আচ্ছা, ডিরেক্ট আর ডিসেন্ডেড কম্বিনেটর, এটা হচ্ছে কি স্পেস দিয়ে লিখি, আমরা অলরেডি এটা জানি কি কি হচ্ছে, এটা স্পেস দিয়ে কিভাবে লিখতেছি। আগে লিখতেছি কি প্যারেন্ট এলিমেন্ট, এরপরে আছে কি তার ভিতরে চাইল্ড এলিমেন্ট, এভাবে যেটাকে লিখি সেটা হচ্ছে কি
ডিসেন্ডেন্ট কম্বিনেটর, আরেকটা হচ্ছে কি চাইল্ড কম্বিনেটর। চাইল্ড কম্বিনেটর কিভাবে কাজ করে? আচ্ছা, যদি আমরা কোনো একটা সিলেক্টরের পাশে ধরেন এভাবে যদি বলে দেই, আচ্ছা এখানে যদি আসে একটু খেয়াল করেন কিভাবে এটা কাজ করছি। ধরেন এটা একটা হচ্ছে কি ইউএল, এর ভেতরে আছে কি এলআই, এরপরে আছে কি এ। আচ্ছা আমি এখানে এর পরিবর্তে আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে যে এটা আপাতত কেটে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে এটাকে এন্টার দিয়ে নিচে আরেকটা ধরেন আরেকটা ইউএল নিচ্ছি, এলআই এর ভিতরে কি আবার আরেকটা এলআই নিচ্ছি, এখানে হচ্ছে কি এর ভিতরে এ লিখতেছি। নেস্টেড ইউএল, ধরেন এটা আমরা দিচ্ছি কি নেস্টেড ইউএল লিখে দিলাম। এখন যদি আউটপুটে দেখেন, ওকে কোথায় লিখলাম এটা, রিফ্রেশ করি যদি, আচ্ছা হোম নেস্টেড ইউএল, এটা এইচটিএমএলটা কই, টিকটক লিস্ট, লিস্টের নিচে যাচ্ছে এটা, আচ্ছা এটা আসতেছে না কেন, সিএসএস এ কোনো কি ইয়ে করছি আমরা, ইউএল, আচ্ছা লিস্ট স্টাইল ট্যাব ডিসপ্লে ইনলাইন ব্লক, কালার কালার এখানে যদি দেখি, আচ্ছা দেখেন এখানে আছে, আচ্ছা কালারটা হচ্ছে কি হোয়াইট আসতেছে, আমরা এটাকে চেঞ্জ করে দিই। ইউএল এলআই এ কালার হচ্ছে টমেটো, ওভার করলে হচ্ছে কালার হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেল। ইউএল এলআই এ ভিজিটেড, ইউএল এলআই ওএল এলআই, ওকে। ইউএল এলআই এ হবার হোয়াইট কালারটা না, এটা আপাতত আমরা বন্ধ করে দিচ্ছি এই। আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে দেখেন আমরা কি করছিলাম, হোম, এরপরে আছে কি সার্ভিস কন্টাক্ট, আর এখানে আছে কি একটা নেস্টেড ইউএল আছে। বাট আমরা তো এই নেস্টেড ইউএল এর জন্য কি কোনো স্টাইল করছিলাম না, বাট কিন্তু দেখেন এই যে স্টাইল গুলো আছে সেম ভাবে কি এখানে পেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা সিলেক্টরটা লিখছিলাম কি ইউএল এলআই এ, তার মানে আমার এইচটিএমএল এর যতগুলা কি ইউএল এলআই এ থাকবে সবগুলা কি সেম স্টাইল পেয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে যে এখানে যদি আসি, যে সিলেক্টরটা আমরা দেখতেছি, আহ কোথায় গেল, এখানে না, আচ্ছা কম্বিনেটরস, চাইল্ড কম্বিনেটরস। আপনি যদি চান যে না আমার শুধু এই যে প্রথম যে চাইল্ডটা আছে, হ্যাঁ প্রথম চাইল্ডকে ইউএল এর ভিতরে এলআই, শুধু এগুলো স্টাইল পাবে, বাট এর ভিতরে যদি কোনো ইউএল থাকে সেগুলো কি পাবে না, সেক্ষেত্রে আপনি এভাবে আমরা লিখতে পারি। সেজন্য যদি আসি, এখানে লেখা হচ্ছে কি ইউএল এলআই, এর ভিতরে আছে কি এ। তো আমি যদি এখানে এভাবে বলে দেই এটাকে, ইউএল এর পরে হচ্ছে কি গ্রেটার দেন দিলাম, এরপরে আছে কি এ এলআই, এরপরে আছে কি এ, এভাবে যদি আমি লিখি, এটা মিনিং হচ্ছে কি ইউএল এর ভিতরে সরাসরি যে এলআই গুলো আছে ওগুলাই শুধু কি এই স্টাইল গুলো পাবে, এর বাইরে যে নেস্টেড গুলো আছে সেগুলো কি কোনো স্টাইল পাবে না। আমরা যদি এখানে একটু আসে রিফ্রেশ করি, দেখেন তো চেঞ্জটা কি হচ্ছে, আচ্ছা কোনো চেঞ্জ হচ্ছে না, না। আচ্ছা এখানেও আমি কি সেম ভাবে বলে দিলাম এটা। এখন এসে রিফ্রেশ করি, তারপরেও কি এগুলো সবগুলাই পাচ্ছে। আচ্ছা কেন পাচ্ছে, এলআই, নো নো, আমি যেটা বলতেছি ইউএল এর ভিতরে এলআই, এলআই এর সরাসরি চাইল্ড যেগুলো এগুলো পাবে। এরপরে হচ্ছে যে
আচ্ছা, এখানে একটু অন্য প্রবলেম আছে, এটাকে আমি অন্যভাবে করি। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে এই কালারটা আছে যে এখানে দিয়ে দিচ্ছি। পাচ্ছে কোথা থেকে, ভেজাল করতেছে। আচ্ছা, এখন হচ্ছে যে এগুলা ভেজাল করতেছি না, থাক আপাতত। শুধু এতটুকু জেনে রাখেন, এভাবে যদি আমরা লিখি, হ্যাঁ, কোথাও অন্য কোথাও একটা ইয়ে থেকে পাচ্ছে, আমি পুরোটাই আর সময় নষ্ট করতেছি না। ওগুলা পরে আমরা আরো ভালোভাবে যখন একটা টেমপ্লেট করব, তখন এই ধরনের সিলেক্টর গুলো কিছু ইউজ করো, তখন আরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এতটুকু মনে রাখেন, কমিউনিটি সিলেক্টর যদি এভাবে লেখেন, তাহলে হচ্ছে কি সরাসরি চাইল্ড যেগুলো আছে ওগুলো পাবে, এর ভিতরে যে চাইল্ড গুলো আছে এগুলো কি পাবে না। আচ্ছা, এটা গেল একটা সিলেক্টর। আরেকটা সিলেক্টর আছে কি পি সুডো ক্লাস সিলেক্টর, যেটা আমরা অলরেডি কি একটু আগেই দেখে ফেললাম। পি সুডো ক্লাস কোনগুলো? ওভার, ফোকাস, এরপরে আছে কি অ্যাক্টিভ, এরপরে আছে কি ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এগুলো ছিল কি সুডো ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা সুডো ক্লাস সিলেক্টর। আর একটা আছে কি সুডো এলিমেন্ট সিলেক্টর। সুডো এলিমেন্ট সিলেক্টর আমরা কি একটু আগেই কি দেখলাম, যেগুলো হচ্ছে কি হ্যাঁ ফার্স্ট লাইন, এরপরে আছে কি ফার্স্ট লেটার, এরপরে কি আফটার, বিফোর, এগুলো হচ্ছে কি সুডো এলিমেন্ট সিলেক্টর। এরপরে আরেকটা আছে কি অ্যাট্রিবিউট সিলেক্টর। আচ্ছা, অ্যাট্রিবিউট ধরেও কি সিলেক্ট করা যায়। তার মানে সিলেক্টর এখানে কয় ধরনের পাইলেন? দেখেন তো, 1 2 3 4 5। হ্যাঁ, তার মানে যে কেউ যদি জিজ্ঞেস করে যে সিলেক্টর কয় ধরনের হয়, সেটা হচ্ছে কি 5 ধরনের। আচ্ছা, পিছনে আমার আচ্ছা, এখান থেকে গেল কি সিলেক্টর আমাদের গেল। এরপরে কি আছে হাউ টু সিএসএস, হাউ টু মানে কিভাবে আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারি। আমরা অলরেডি কি জানি, একটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে কি ইনলাইন সিএসএস। কমেন্ট আমরা দেখছি, এরপরে কি কালার দেখছি, তারপরে কি ব্যাকগ্রাউন্ড দেখছি, বর্ডার দেখছি, তাই না? এরপরে কি প্যাডিং দেখছি, হাইট উইডথ দেখছি, বক্স বক্স মডেল কি সেটাও দেখছি। এরপরে কি আউটলাইন দেখছি, টেক্সট, এরপরে আছে কি ফন্টস, আইকন, লিঙ্ক, এরপর আছে কি লিস্ট, হ্যাঁ, যেটা আজকে আমরা দেখলাম। তারপর আছে কি টেবিল। আচ্ছা, টেবিলকে আমরা এখন কি ডিজাইন করতে পারবো না? পারবেন না আপনারা? কোন একটা টেবিলকে ডিজাইন করতে পারবেন না? আচ্ছা, টেবিল ডিজাইন করা একেবারেই সহজ। আমরা যেগুলো দেখছি এগুলাই কি অ্যাপ্লাই করতে হবে, আর কিছুই না। এই যে বর্ডারের ক্ষেত্রে কি বর্ডার ইউজ করবেন, কোন একটা এলিমেন্টে কি বর্ডার দিবেন, সেটার মধ্যে কি বর্ডার লিখলেই হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আপনি আছে কি টিডি টেবিলের ভিতরে, টিএইচ এর ভিতরে আছে কি টিডি, টিডি কে ধরে কি বর্ডার দিয়ে দিচ্ছে। তার মানে কি প্রত্যেকটা টিডির মধ্যে দেখেন কি বর্ডারটা চলে আসছে। এর আগে অ্যাট্রিবিউটে আমরা যেভাবে দিতাম কি বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করে, টেবিলের জন্য আলাদা কোনো ইয়ে নেই, আমরা উপরে যেগুলো দেখছি সেগুলোই এখানে কি অ্যাপ্লাই করে টেবিল ডিজাইন করতে হবে। এরপরে টেবিলের সাইজ, আমরা যদি টেবিলের উইথ বলে দেই তাহলে হচ্ছে না। দেখেন তো, উইথ আমরা দেখছি না? এ হলো কি উইথ, টেবিলের উইথ যদি বাড়াই দেয়, টেবিলকে সিলেক্ট করলাম, উইথ বাড়াই দিলাম, তাহলে কি উইথটা বেড়ে যাচ্ছে। এরপরে আছে কি অ্যালাইনমেন্ট, আমরা যদি টেক্সট অ্যালাইন দেখছি না, তাহলে টেক্সট অ্যালাইন দিয়ে কি টেক্সটের অ্যালাইন গুলো আপনি বলে দেন। টিডি আছে কি প্রত্যেকটা টিডির মধ্যে বলে দেন টেক্সট অ্যালাইন কি সেন্টার, লেফট, অথবা কি রাইট, তাহলে আছে কি এগুলা অ্যালাইন হয়ে যাচ্ছে। তার মানে এখানে নতুন কিছু নেই, আমরা আগে যেগুলো দেখছি ওগুলো দিয়েই কি আপনাকে ডিজাইন গুলো করতে হবে। এরপরে কি টেবিল স্টাইল, এই যে প্যাডিং, আমরা প্যাডিং জানি না, তাহলে প্রত্যেকটা টিডির মধ্যে কি প্যাডিং বলে দেন। এই যে প্রত্যেকটা টিডির মধ্যে কি প্যাডিং পেয়ে যাচ্ছে। তার মানে এখানে টেবিল ডিজাইন করার জন্য নতুন কোনো কিছুই নেই, আগের গুলাই শুধু সিলেক্ট করে করে কি রেসপন্সিভ টেবিল। আচ্ছা, রেসপন্সিভ টেবিল কি? যদি টেবিলের মধ্যে অনেক ডাটা থাকে, তাহলে আপনার উইথ যদি কম থাকে, তাহলে কি করতে পারি ওভারফ্লো। হ্যাঁ, তো এগুলো আমরা অলরেডি কি দেখে আসছি না, সব এগুলাই ইউজ করে করে কি আর কোনো নতুন কোনো কিছু নেই, এটাই বলতেছে ওরা টেবিল। অলরেডি আমরা এগুলো সব জানি। এরপরে ডিসপ্লে, ডিসপ্লে প্রপার্টির মধ্যে অনেকগুলো ভ্যালু আছে। তার মধ্যে আমরা দেখছি কি কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে নান, এই চারটে প্রপার্টি দেখছি। আরো কিছু ভ্যালু আছে, এগুলো আমরা পরেও জানবো। এরপরে আছে কি ম্যাক্স উইথ। আচ্ছা, পজিশন, পজিশনের যদি আসি, পজিশন আমরা এখনো দেখি নাই, এটা আজকে একটু আমরা এটা আলোচনা করবো। জেড ইনডেক্স, এই দুইটা আছে কি আজকে আলোচনা করব। আচ্ছা, এরপরে ওভারফ্লো আমরা দেখছি, ফ্লোয়েট,
ফ্লোয়েড লেআউট টেকনিক একটা আছে, ওটা আমরা এটাও দেখবো, সমস্যা নেই। এরপরে কি কি দেখছিলাম, পি সুডো ক্লাস, পি সুডো এলিমেন্ট, এরপরে অপাসিটি দেখছি, এরপরে দেখেন এই যে ন্যাপবার। ন্যাপবার অলরেডি কি আমরা একটা তৈরি করলাম। তো হ্যাঁ, এই যে লিস্ট নিয়ে কি ন্যাপবার গুলো তৈরি হয়, এগুলো আমরা দেখলাম। এরপরে হচ্ছে কি মোটামুটি দেখেন আমাদের সিএসএস কি কমপ্লিট। হ্যাঁ, শুধু হ্যাঁ যতগুলো আমরা দেখছি সিএসএস এখানে কি মোটামুটি শেষের দিকে। আর শুধু দুইটা জিনিস জানতে হবে আমাদের, সেটা হচ্ছে কি লেআউট টেকনিক। আমি যদি এখানে একটু আসি, আচ্ছা এইচটিএমএল লেআউট। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সিএসএস এর টাইপোগ্রাফি নিয়ে আমরা দেখছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ এগুলো আমরা সবগুলাই দেখছি। সব যদি দেখে থাকি তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে একটা যে কোনো একটা কি লেআউট টেকনিক আমাকে জানতে হবে। লেআউট টেকনিক কোনগুলো, ধরেন এই যে একটা ওয়েবসাইটে আমরা আছি, এখানে দেখেন একটা সেকশন কি দেখেন পাশাপাশি কিছু সেকশন আছে, আবার দেখেন কি উপরে নিচে কিছু সেকশন আছে। তো এই যে সেকশন গুলো আছে এগুলো যদি তৈরি করতে যাই তাহলে আমাকে একটা লেআউট টেকনিক জানতে হবে, কারণ আমরা তো শুধু দেখছি কি টেক্সট গুলোকে কিভাবে ডিজাইন করতে পারি, কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারি। তো এগুলো তো আমরা জানছি, এখন হচ্ছে যে লেআউট মানে কোন এলিমেন্টকে আমরা কোথায় রাখবো, কোথায় কিভাবে দেখাবো, এই যে একটা টেকনিক, এটাকে বলতেছে কি লেআউট টেকনিক। আচ্ছা, এখন লেআউট টেকনিকের মধ্যে কি কি আছে এখানে যদি দেখি আমরা লেআউট টেকনিক, তো লেআউট টেকনিকের মধ্যে পাচ্ছি আমরা কি সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটা সিএসএস আমরা শেখার পরে আছে কি সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, দেখো ওই ফ্রেমওয়ার্ক ইউজ করে কি সিএসএস এর এই লেআউট গুলো ডিজাইন করা যায় খুব সহজে, খুব ইজি। আরেকটা টেকনিক হচ্ছে কি সিএসএস ফ্লোয়েড, তো ফ্লোয়েড আমরা দেখবো। এরপরে আছে কি সিএসএস ফ্লেক্স, সিএসএস গ্রিড। আচ্ছা, এই যে লেআউট টেকনিক গুলো আছে এগুলোর মধ্যে আপনি যদি যে কোনো একটা যদি ভালো মতন শিখতে পারেন তাহলে আপনি কি যে কোনো ওয়েবসাইটের লেআউট ডিজাইন করতে পারবেন। যে কোনো একটা, হয় আপনি ফ্লেক্স যদি ভালো পারেন ফ্লেক্স দিয়ে ডিজাইন করতে পারবেন, আবার যদি কি আপনি গ্রিড ভালো বোঝেন সেক্ষেত্রে কি গ্রিড দিয়ে লেআউট গুলো করে ফেলতে পারবেন। তো আমরা এগুলা নেক্সট দুইটা ক্লাসে এই দুইটা শেষ করে ফেলবো। আজকে যেটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে কি পজিশন। তো পজিশনটা আজকে আমরা দেখে ফেলবো। এরপরে আছে যে এগুলো দুইটা ক্লাসে শেষ করে আমরা একটা টেমপ্লেট, প্রফেশনাল একটা ওয়েবসাইটের টেমপ্লেট যেরকম হয় সেম একটা টেমপ্লেট আমরা কি করে ফেলবো। এখন আমি যে জিনিসটা দেখতেছি আপনাদের বারবার একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে যে আহ, আমাদের আছে যে ল্যাব আছে কত চলতেছে দেখেন 14, আমাদের ক্লাস চলতেছে কত 17। তো আমাদের আমি যদি 40টা ক্লাস ধরি, 45টা ক্লাসের মধ্যে 4টা আমাদের এক্সাম আছে, 4টে ক্লাস যদি বাদ দেই আর থাকে কয়টা 41টা। তার মধ্যে অলরেডি দুই একটা ক্লাস আমাদের কি এদিক সেদিক হয়ে গেছে, যেমন ফার্স্টে দুই একদিন কি ক্লাস আমরা নিতে পারিনি, আমরা টাইপিং প্র্যাকটিস করি, অন্য অন্য ইয়েগুলো দেখছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লাস আমরা পাচ্ছি কয়টা 40টা, ধরেন আমি 40টা ধরে নিচ্ছি। মোটামুটি আমাদের 17টা ক্লাস শেষ, তার মানে এখন হিসাব করে দেখেন ক্লাস কিন্তু খুব বাকি নেই। তো দেখা যাচ্ছে এখনো আমরা কি এইচটিএমএল সিএসএস এর মধ্যেই আছি, আরো হয়তো দুই একদিন কিছু কয়েকটা ক্লাস করতে যাবে, তারপরেও আমি বলবো 20টা 25টা ক্লাস যেহেতু আমাদের হাতে আছে, তো এর ভিতরে যেগুলো বাকি আছে এগুলো আমরা শেষ করতে পারবো। যদি শেষ করার একটা উপায় আছে সেটা হচ্ছে আপনাদের একটু এফোর্ট দিতে হবে। তো আপনারা যদি এফোর্ট দেন, সাথে যদি কি আমি একাই যদি চিল্লাচিল্লি করি কোনো লাভ হবে না, আপনাদেরকেও একটু এফোর্ট দিতে হবে। তো বুঝিনি আপনার কথাটা। আচ্ছা, ওখানে যেটা আছে ওটা আপনাদের ইন্টার্নশিপ আলাদা। তো এই যে এখানে কি কি শিখছেন এটার উপর আপনি ওখানে গিয়ে কাজ করবেন, তো কাজ করতে হবে, তো এটাই হচ্ছে আপনাদের ইন্টার্নশিপ। আপনারা এখানে যা শিখবেন এটা এখন যদি ওখানে গিয়ে আপনারা কিছুই না পারেন তখন আমাকে বলবে যে ট্রেনার ভালো না, ট্রেনার কিছু শেখায় নাই। হ্যাঁ, তো এরকম জানে আমাকে যেন ওখানে এটা পরে আলোচনা করবো, এখন হ্যাঁ এগুলো নিয়ে আপাতত ক্লাস আমরা শেষ করি, এটা ফোকাস করেন। হ্যাঁ, তো এটা ক্লাসে ফোকাস করেন, ওটা আপনারা যখন যাবেন তার আগে এগুলো বিষয়ে সবগুলো আপনাদের ডিটেলসে আলোচনা করা হবে। তো 4 ঘন্টা যেহেতু ক্লাস, আশা করি 4 ঘন্টার বেশি হওয়ার কথা না। আচ্ছা,
আসেন সিএসএস এর পজিশন। এখন এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, সিএসএস এর মধ্যে সব থেকে মোস্ট পপুলার যদি বলি বা ইম্পর্টেন্ট বলি, দুইটা জিনিস, একটা হচ্ছে বক্স মডেল আর হচ্ছে এই যে পজিশন। এই দুইটা জিনিস যদি বুঝতে না পারেন আপনি ডিজাইনে কিন্তু খুব প্যারা খাবেন, মানে ডিজাইন করতে পারবেন না। তো বক্স মডেল আমাদের যেরকম বোঝার একটা ইম্পর্টেন্ট ছিল, এরপরে লেআউট এর মধ্যে যদি আসে, পজিশনটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পজিশন বলতে আমরা কি বুঝি? পজিশন বলতে অবস্থান বা কি জায়গা। এখন এটা যেমন হতে পারে কি ওই বর্তমান যারা আছে সমন্বয়ক যারা আছে তাদের একটা অবস্থান আছে। আবার দেখবেন যে আওয়ামী লীগের বর্তমান কি আরেকটা দুরবস্থা চলতেছে। তো আবার বিএনপির দেখবেন যে কি বর্তমানে একটা ভালো সময় যাচ্ছে। তো এই যে অবস্থাগুলো, হ্যাঁ, বিভিন্ন ধরনের কি, আচ্ছা একটু অবস্থা যাচ্ছে, তো এগুলা হচ্ছে কি অবস্থা। এখন এই অবস্থার এখানে সিএসএস এ আসলে পজিশনটা কি বোঝাচ্ছে? সিএসএস এর এই যে সিএসএস এর পজিশনটা বোঝাচ্ছে এলিমেন্টের অবস্থান। হ্যাঁ, আমরা যে এই যে সিএসএস এলিমেন্ট গুলো দেখতেছি, এগুলার অবস্থান কি হবে, কেমন হবে। আচ্ছা, এখন যদি আসি সিএসএস এর অবস্থানগুলো কি কি আছে আমরা যদি এখানে দেখি, একটা আছে কি স্ট্যাটিক পাচ্ছি, রিলেটিভ পাচ্ছি, ফিক্স পাচ্ছি, অ্যাবসলিউট, আর একটা হচ্ছে কি স্টিকি। কি কি দেখলাম? স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট আর হচ্ছে কি স্টিকি। তা এখান থেকে অলরেডি আমরা একটা জানি। হ্যাঁ, একটা অলরেডি কি আমরা শিখে গেছি। এখন বললেন যে এর আগে তো পজিশন দেখিনি, আমরা কিভাবে শিখলাম? তো অলরেডি একটা শিখছি এই কারণেই, এই যে স্ট্যাটিক যে পজিশনটা আছে, প্রত্যেকটা এলিমেন্টে যখন আমরা লিখি বাই ডিফল্ট যে জায়গায় থাকে, এটাই হচ্ছে কি এর স্ট্যাটিক পজিশন। কথাটা বুঝতেছেন? তার মানে অলরেডি আমরা একটা কি জেনে গেছি। আমরা যেভাবে লিখতেছি একটা এলিমেন্টকে, এটা আউটপুটে দেখাইতেছে, তার মানে ওর একটা পজিশনে কি ও বসতেছে, তাই না? তো এটাই হচ্ছে স্ট্যাটিক পজিশন। এরপরে যদি আসি আর কি কি আছে, রিলেটিভ, এরপরে আছে কি ফিক্সড, এরপরে অ্যাবসলিউট, এরপরে আছে কি স্টিকি। চলেন আমরা যদি একটু দেখে আসি কোনটা কি রকম কাজ করে। আচ্ছা, আজকের এই যে কোডগুলো আছে সবার উপরে আমি যাচ্ছি। ওকে, চলেন, এত অনেক কথা বললাম। তো হচ্ছে স্ট্যাটিক, আমরা অলরেডি জানি কি বাই ডিফল্ট যে পজিশনটা থাকে এলিমেন্টের সেটাই হচ্ছে স্ট্যাটিক। এখন আমরা দেখবো হচ্ছে কি ফিক্সড আর হচ্ছে কি স্ট্রিক, এই দুইটা আগে জেনে আসি, তারপর বাকি দুইটা জানবো। আচ্ছা, এর জন্য হচ্ছে যে আমরা এইচটিএমএল এ গিয়ে এই যে বডির প্রথমে যদি আসি, এখানে একটা কি ডিপ দিচ্ছি, ডিপ। আচ্ছা, এর ভিতরে ধরেন একটা আরেকটা আছে আরেকটা কি ডিপ নিচ্ছি। জাস্ট এটার একটা ক্লাস নেম দিচ্ছি, সেটা হচ্ছে কি ডিপ 1। এর পাশে হচ্ছে কি আরেকটা আমরা ডিপ নেই, সেটা হচ্ছে যে ডিপ 2। আচ্ছা, দেখেন আগে কি করি, সেটা না দেখার আগেই যদি আপনারা ইয়ে করেন তাহলে তো বুঝবেন না। আগে দেখেন আমি কি করি। আচ্ছা, এখানে আরেকটা ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে কি কন্টেনার বা প্যারেন্ট নাম দিতে পারেন, কন্টেইনার। আচ্ছা, এটা একটা কন্টেনার বক্স, এটার ভেতরে কি দুইটা ডিভ আছে, একটা আছে কি ডিভ 1 আর একটা আছে কি ডিভ 2। আচ্ছা, এখন যদি সিএসএস এ আসি, আমরা সিএসএস এ গিয়ে সবার উপরে এখানে আসেন। আমরা জাস্ট একটা ডিজাইন করতেছি, প্রথম যে ডিভটা আছে সেটার নাম দিয়েছিলাম কি কন্টেইনার। কন্টেইনারের মধ্যে কিছু একটা স্টাইল করে ফেলি আমরা। ধরেন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার টিল দিলাম। আচ্ছা, এরপরে আছে যে এর একটা উইড হাইট, যেহেতু কোনো কন্টেন্ট নাই আমাদেরকে কি উইড দিতে হবে। উইড দিলাম ধরেন কি 400 পিক্সেল। এরপরে হাইট আছে কি ধরেন 200 পিক্সেল, আবার দিচ্ছি 200 বা 300 এরকম দিচ্ছি।
সেম জিনিসগুলো আমাদের লাগবে। এটাকে আমি কন্ট্রাস্ট শিফট ডাউন দিয়ে কপি করে নিলাম। আচ্ছা, এরপরে আছে যে কি div1, div1, div1 এর জন্য আমরা একটা কালার দেই, রেড কালার দিচ্ছি। এরপরে এটার উইডথ দিচ্ছি কি 100 পিক্সেল, হাইট দিচ্ছি এটার কি 100 পিক্সেল। সেম ভাবে আরেকটা দিচ্ছি div2, এটার কালার দিচ্ছি কি ধরেন ইয়েলো। এখন যদি আউটপুটে গিয়ে আমরা একটু দেখি এটা কি রকম আসছে। আচ্ছা, তাহলে এটা একটা আছে কি ডিপ বা কন্টেনার, যদি জুম আউট করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এখানে আছে আমরা একটা কন্টেনার তৈরি করলাম। কন্টেনারের ভিতরে কি দুইটা ডিপ আছে। এখন এই যে দুইটা ডিপ একটা জায়গায় বসে আছে, তাই না? এই যে জায়গায় বসে আছে এটা একটা পজিশনে বসে আছে, এটা হচ্ছে কি স্ট্যাটিক পজিশন। এটা বাই ডিফল্ট প্রত্যেকটা এলিমেন্টের পজিশন থাকে কি স্ট্যাটিক। এখন যদি আমি আসি, ধরেন এই যে ডিপ 1 আছে, এটাকে যদি আমি বলি পজিশন স্ট্যাটিক, এরপরে যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখবেন এটার কোনো কি চেঞ্জ নেই, কারণ এর বাই ডিফল্ট পজিশনই থাকে কি স্ট্যাটিক। তার মানে এটা একটা বুঝলাম, ডিফল্ট পজিশন হচ্ছে কি স্ট্যাটিক। আচ্ছা, আরেকটা কি কি আছে আমাদের দেখলাম, সেটা হচ্ছে কি ফিক্সড। হ্যাঁ, আরেকটা আছে কি ফিক্সড। চলেন এটা আগে বুঝি কি। আচ্ছা, এখানে আমি পরে দিলাম পজিশন ফিক্সড। আচ্ছা, এখন আউটপুটে এসে যদি রিফ্রেশ করি, দেখেন কোনো চেঞ্জ হচ্ছে? আচ্ছা, এখানে এটাকে আমি আবার আনকমন করে দিচ্ছি, দিয়ে একবার রিফ্রেশ করে দেখাচ্ছি কি রকম আছে। ফার্স্টে আছে কি এই রেড কালারটা আছে, তারপরটা আছে কি ইয়েলো কালার। এরপরে যদি এটাকে আনকমন করে দেই, এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেমটা দেখেন তো, রিফ্রেশ করি। আচ্ছা, তার মানে পজিশন যেটাতে আমি ফিক্সড ইউজ করলাম ওটা দেখা যাচ্ছে, আর বাকি যেটা আছে ওটা কি দেখা যাচ্ছে না। তো আসলে এটা দেখা যাচ্ছে কেন আমরা বুঝতে পারতেছি না কি রকম, এটার দুইটার উইডথ কি সমান। আমি এটার উইডথটা একটু বাড়াই দিচ্ছি, ধরেন 220 পিক্সেল করে দিলাম। রিফ্রেশ করুন, দেখা যাচ্ছে? তার মানে এখানে কি হচ্ছে, আমি যদি কোনো একটা পজিশনকে ফিক্সড করতেছি তখনই কি দেখেন ওর ওই জায়গাটাকে কি ছেড়ে আছে। এটা এরকম যে আপনাদের পুকুরের মধ্যে যদি পানি থাকে না, এখন পানির উপরে যদি আমরা কোনো কিছু ফালাই দেই, পানির উপরে ভেসে থাকে না, তো এটাই হচ্ছে এরকম যে এ আছে কি উপরে ভেসে আছে, নিচ দিয়ে চাইলে কি আপনি অন্য অন্য যে জিনিসগুলো আছে এগুলা দেখেন পানির নিচে কি ঢুকে গেছে। তো এটা হচ্ছে পানির উপরে, বাকিগুলো আছে কি ওর নিচে ঢুকে যাচ্ছে। তো এটাই হচ্ছে যে এমন একটা যে আপনি যদি কখনো পজিশন বলে দেন ফিক্স, তাহলে ও কি করতেছে ওর নিজের জায়গাটাকে কি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে উপরে ভেসে আসতেছে। এটা একটা প্রবলেম আমরা বুঝলাম, যে পজিশন যদি কোনটার মধ্যে ইউজ করেন তাহলে কি করতেছে ওর জায়গাটাকে কি ওখান থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে ও কি ওর জায়গা ছেড়ে দিয়ে উপরে ভেসে আছে। এই কারণে পরের যে এলিমেন্টটা আছে ওটা কি ওর জায়গা ওখানে খালি পাচ্ছে, উপরের দিকে কি ও চলে যাচ্ছে। এটা আমরা একটা জিনিস বুঝলাম। এখন আরেকটা জিনিস আছে, এই যে পজিশনটা আমরা ফিক্সড এখানে এখানে যে পজিশন ফিক্সড দিলাম, এখন কথা হচ্ছে এই যে ফিক্সড করলাম পজিশন, তো এটা কোথায় ফিক্সড হয় এখন দেখেন একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। ফিক্সড করার পর আমি যখন স্ক্রল করতেছি কি হচ্ছে দেখেন তো। আচ্ছা, তার মানে দুইটা জিনিস এখানে আমরা দেখলাম, একটা হচ্ছে কি পজিশন ফিক্স দিলে কি হয় ওর ওই এলিমেন্টের যে জায়গাটা থাকে ওখান থেকে কি ও বের হয়ে চলে আসে, ওর জায়গাটাকে কি ও ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে কি হয় উপরের দিকে কি ভেসে থাকতেছে একটা জিনিস। আরেকটা পাইলাম কি, তাহলে ও কি করতেছে ওখান থেকে আর কি নড়াচড়া করতেছে না, এক জায়গায় কি ফিক্সড হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই দুইটা জিনিস আমরা বুঝলাম। এখন এখানে আসেন, আপনি চাচ্ছেন যে এই যে এলিমেন্টটা এখানে আছে বাট আপনি এখানে ফিক্সড করবেন না, ফিক্সড করবেন কি অন্য কোথাও একটা জায়গায়। এখন অন্য কোথাও যদি করতে যান তাহলে আপনাকে কি সেই জায়গাটাকে ওকে বলে দিতে হবে যে আমি এই জায়গাটিকে এই এলিমেন্টটাকে ফিক্সড করব। এখন এটা বলে দেওয়ার সিস্টেমটা কি, এখানে যদি আমরা আসি পজিশন স্ট্যাটিক, আমরা বাই ডিফল্ট এটা জানি। ফার্স্টে আমরা যদি আসি ফিক্স, এই যে দেখেন আহ,
আচ্ছা, এখানে একটু কি বলছে আমরা পড়েন, হ্যাঁ? HTML এরিয়া পজিশন স্ট্যাটিক বাই ডিফল্ট, এটা আমরা জানলাম। আচ্ছা, আরেকটা জিনিস আছে, স্ট্যাটিক পজিশন এলিমেন্ট আর নট ইফেক্ট বাই লেফট, টপ, বটম, আরেকটা আছে কি রাইট। তার মানে স্ট্যাটিক পজিশনে এই যে প্রপার্টি গুলো আছে এগুলো কাজ করে। তাহলে আরেকটা কথা আছে, তাহলে এগুলো কখন কাজ করবে, হ্যাঁ? তো বাই ডিফল্ট যদি কাজ না করে স্ট্যাটিক পজিশনে, অন্য পজিশন গুলোতে এগুলো কাজ করবে। এখানে যদি আমরা বলি এলিমেন্ট আর দেন পজিশন ইউজ টপ, বটম, লেফট, রাইট প্রপার্টিস। আপনি যদি পজিশন ইউজ করেন তাহলে আরো 4টে প্রপার্টি আপনি পাচ্ছেন, সেগুলো কি কি? টপ, বটম, লেফট, আরেকটা আছে কি রাইট। তাহলে এখানে আমরা একটা প্রপার্টি পেলাম টপ, বটম, লেফট, রাইট। এখন কথা হচ্ছে এই যে পজিশনটা আমরা ফিক্সড করলাম, ফিক্সড এক যে জায়গায় ছিল ওখান থেকে কি সব এক জায়গায় চলে আসছে, বাট আমি ওখানে চাচ্ছি না, আমি চাচ্ছি অন্য একটা জায়গায় কি ফিক্সড করব। সেক্ষেত্রে তাহলে হেল্পার এই পজিশনের সাথে আরেক কয়েকটা হেল্পার প্রপার্টি আমরা পাচ্ছি, সেগুলো হচ্ছে কি টপ, বটম, লেফট, রাইট। এখন আমি চাচ্ছি এই যে পজিশনটা ফিক্সড করব, এখানে করব না, আমি চাচ্ছি একবারে নিচে, এই যে জায়গায় একটা নিচে যে জায়গাটা আছে যদি দেখেন, এখানে যদি আমি একটু খেয়াল করেন, এই যে নিচে দেখেন একটা কি এলিমেন্ট এখানে আছে, একবারে কি ফিক্সড হয়। আমি স্ক্রল করতেছি, এখানে কি এটা কোনো নড়াচড়া করতেছে না। তো আমরা যেটা ফিক্সড করলাম সেটা আছে কোথায়? একবারে উপরে। এখন আমি যদি চাই যে এটাকে দিক এদিক সরাবো, অন্য এক জায়গায় পজিশনটা ফিক্সড করবো, সেক্ষেত্রে ইউজ করতে হবে কি টপ অথবা কি লেফট, হ্যাঁ, এরপরে আছে কি বটম অথবা আছে কি রাইট। এই যে 4টে প্রপার্টি, এই 4টে প্রপার্টির যে কোনো একটা এগুলো ইউজ করে কি আপনাকে এগুলো সরাতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আসি। এখন আসি এই যে এলিমেন্টটা আছে, আমি চাচ্ছি কি সবার একবারে নিচে দেখাবে, নিচে দেখালে তাহলে কি ইউজ করতে হবে? বটম, বটম, বটম থেকে হচ্ছে কি 0 পিক্সেল। সেভ করে এখন যদি আমরা এটাকে এসে রিফ্রেশ করি একটু, আচ্ছা তাহলে এটা কোথায় বসতেছে? একবারে বটমে। আবার যদি চান কি না এই সাইডে আপনি ফিক্স করে রাখবেন, তাহলে কি হবে? বটম থেকে হচ্ছে 0, তাহলে হচ্ছে কি এই সাইড মানে আমরা বলতেছি কি রাইট সাইড, রাইট সাইড থেকেও কি 0 পিক্সেল। রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি রাইট সাইড থেকে 0 পিক্সেলের জায়গায় কি পজিশনটা ফিক্সড হয়ে আছে। আমি যদি ওয়েবসাইটে স্ক্রলও করি বাট ওটা কি এখান থেকে নড়তেছে না। তাহলে ফিক্সড এক পজিশন আমরা কি বুঝলাম? ওই এলিমেন্টটা কি ওর জায়গা ছেড়ে দিয়ে কি আপনি যে পজিশনে ওকে ফিক্সড করে দিবেন ও কি ওখানেই ফিক্সড হয়ে থাকবে। কি এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছি পজিশন ফিক্সড। আচ্ছা, সে এলিমেন্টটাকে আপনি ফিক্সড করবেন, ও কি করবে ওর জায়গা ছেড়ে দিয়ে আপনি যেখানে বলে দিবেন ফিক্স পজিশনটা ওর যেখানে বলে দিবেন, ও কি করবে ঠিক ওই জায়গায় গিয়ে কি ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, এতটুকু কারো বুঝতে পারছি না সবাই? আচ্ছা, তারপরে আসেন আরেকটা পজিশন আছে কি স্টিকি। স্টিকি আরেকটা আছে কি স্টিকি। আচ্ছা, স্টিকিটা হচ্ছে যে পজিশন ফিক্সড এর মতনই কাজ করে, হ্যাঁ, শুধু একটু পার্থক্য আছে দুইটার মধ্যে। আচ্ছা আসেন, তাহলে এটা যদি আমরা বুঝলাম, তাহলে এখান থেকে আমি কি জাস্ট পজিশন এটাকে করে দিচ্ছি কি স্টিকি। এখন স্টিকি বলতে বোঝাচ্ছে এরকম, বাই ডিফল্ট ওটার কি কোনো চেঞ্জ হবে না। আমি যদি এখানে বলে দেই, সেভ করলাম, এরপরে আসেন এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দুইটা চলে আসতেছে। আমি যদি স্ক্রল করি দুইটাই কি উপরের দিকে যাচ্ছে, কারণ হচ্ছে আমি পজিশন একটা বলে দিছি কি স্টিকি। আচ্ছা, ও স্ট্যাটিক না, সরি স্টিকি, হ্যাঁ, ওকে, রিফ্রেশ। আচ্ছা, স্টিকি দিলাম, দেখেন কোনো চেঞ্জ পাচ্ছি আমরা না। এখন স্টিকিটা এভাবে কাজ করে, আপনি স্টিকি বলে দিচ্ছেন ঠিক আছে, বাট কোথায় স্টিকি করবেন, কোথায় ফিক্সড করবেন সেটা আপনাকে কি বলে দিতে হবে। কিভাবে? তাহলে আমরা এখানে বলে দিলাম কি টপ থেকে 20 পিক্সেল, টপ থেকে কি 20 পিক্সেল। ওকে, এখন যদি সেভ করে আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করি, আচ্ছা তাহলে এটা ফিক্সড হচ্ছে দেখেন কোথায় টপ থেকে 20 পিক্সেল। এখন যদি স্ক্রল করেন দেখেন ও ওখানেই থাকতেছে, তাহলে ফিক্সড। আচ্ছা, এটা একটু বোঝার জন্য আরেকটা জিনিস করতেছি। আহ, এই যে প্যারাগ্রাফটা আছে না, এটাকে আমরা জাস্ট একটু উপরে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি, এটাকে কপি করে আর এটার উপরেও দিয়ে দিচ্ছি।
রিফ্রেশ করুন। তাহলে এখানে দেখেন স্টিকি দিলাম, ঠিক আছে। এখন যদি স্ক্রল করি তাহলে কি হচ্ছে দেখেন তো, কিছু বুঝতেছেন? বাই ডিফল্ট ওর জায়গায় কেউ আছে, যখনই আমি যে পজিশনটা ওকে বলে দিচ্ছি, উপর থেকে বলে দিচ্ছি কি টপ থেকে 20 পিক্সেল, তাহলে ফিক্সড বুঝলাম কি এক জায়গায় ফিক্সড হয়ে থাকে, বাট ওর জায়গা ছেড়ে দিই। আর পজিশন স্টিকি কাজ করে কি, ও ওখানেই থাকবে, কিন্তু স্ক্রল করে যখনই আপনি যে পজিশনটা বলে দেন ওখানে যখন যাবে তখনই কি ও ওখানে গিয়ে কি ফিক্সড হয়ে যাবে। ও উপরের দিকে যখন আমি স্ক্রল করতেছি তখন কি করতেছে দেখেন, টপ থেকে কি 20 পিক্সেল যে আমি বলে দিচ্ছি এখানে গিয়ে কি ও ফিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ? এই তো অনেক সময় ওয়েবসাইট গুলো দেখবেন, আমরা যদি ওয়েবসাইট গুলো ভিজিট করি, ন্যাপবারটা এরকম থাকে, যখনই স্ক্রল করবেন এখানে গিয়ে কি ফিক্সড হয়ে থাকে। আর এই ধরনের ওয়েবসাইট যদি একটা এক্সাম্পল দেখি আমরা, আচ্ছা তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি একটু বুঝতে পারছেন? পজিশন ফিক্স দিলে কি ওর জায়গা ছেড়ে দিয়ে যেখানে ফিক্স করে দিবেন ওখানে থাকবে, আর স্টিকি কি করতেছে, যখন ওই পজিশনে যে পজিশনে আপনি বলে দিয়েছেন ওখানে যখন যাবে ওখানে গিয়ে কি ও ফিক্সড হয়ে যাবে, আর ওখান থেকে কি নড়বে না। তো অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন একটু এই যে ন্যাপবার গুলো আছে কি একটু নিচে থাকে, যখনই স্ক্রল করবেন উপরে গিয়ে কি এখানে ফিক্সড হয়ে যায়। তো আমরা এগুলো একটু যখন করবো তখন হয়তো এখন মনে করতেছে না এরকম ওয়েবসাইট, তখন দেখে গেল। আচ্ছা আরেকটা হচ্ছে যে পজিশন আছে কি রিলেটিভ আর হচ্ছে অ্যাবসলিউট, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সব থেকে বেশি আমরা ইউজ করবো এই দুইটা। রিফ্রেশ, ওকে। আচ্ছা তাহলে আমরা যেটা দেখলাম, কোনো একটা এলিমেন্টকে যদি কি পজিশন স্টিকি করে দেই তাহলে কি হচ্ছে, আচ্ছা এখন স্টিকি করে দিলে কোনো চেঞ্জ হবে না, আপনি কোন জায়গায় গিয়ে কি স্টিকি করে দিবেন সেটা বলে দিতে হবে। ধরেন আমি দিচ্ছি কি, আমরা দিচ্ছি টপ থেকে, প্রথমে দিছিলাম 20, এখন দিচ্ছি কি ধরেন 50 পিক্সেল। তাহলে কি হবে, ওই এলিমেন্টটা যখন কি 50 পিক্সেল জায়গায় যাবে, উপর থেকে কি টপ থেকে 50 পিক্সেল জায়গায় যাবে, ওখানে গিয়ে কি ও ফিক্সড হয়ে যাবে। রিফ্রেশ করি দেখেন, এখন যখন এখান থেকে কি 50 পিক্সেল পর্যন্ত আসছে তখন ওখানে গিয়ে ও কি ফিক্সড হয়ে যাচ্ছে। এরপরে নিচের এলিমেন্ট গুলো কি ওর উপর দিয়ে নিচ দিয়ে চলে যাচ্ছে দেখেন, এই এই যে দেখেন এখানে গিয়ে কি ও ফিক্সড। তো এটা হচ্ছে স্টিকের কাজ। তো আরেকটা হচ্ছে পজিশন হচ্ছে কি রিলেটিভ। আচ্ছা রিলেটিভ যদি আমি দেই, রিলেটিভ দিলে হচ্ছে কি কোনো সেন্স পাবো না, স্টিকের মতনই এটা কি বাই ডিফল্ট এমনিতেই কোনো কি সেন্স করবে না। এখন যদি এখানে এসে রিফ্রেশ করেন, আউটপুটে রিফ্রেশ করি, তাহলে যে এলিমেন্টটা যেভাবে আছে ঠিক কি সেম কাজটাই করতেছে। এখন রিলেটিভটা ইউজ করা হয় যে এই এলিমেন্টটাকে আপনি চাচ্ছেন যে না এখানে আছে ঠিক আছে, আমি এখান থেকে কি এটাকে সরাই এই দিকে দেখাবো, তো সেক্ষেত্রে আছে কি রিলেটিভ ইউজ করবো। রিলেটিভ দিয়ে আপনি বলে দেন কোন দিকে সরাবেন, লেফটের দিকে না রাইটের দিকে। তাহলে আমরা চাচ্ছি কি লেফট থেকে 100 পিক্সেল কি সরাই দেবো, 100 পিক্সেল। ওকে সেভ করি, রিফ্রেশ করেন, তাহলে দেখেন ও কি করতেছে, ওর যতটুকু জায়গা আছে ওখান থেকে কি 100 পিক্সেল সরে যাচ্ছে। আবার যদি বলি এখানে কি 200 পিক্সেল, রিফ্রেশ, তাহলে দেখেন কি লেফট থেকে ওর জায়গা থেকে কি 200 পিক্সেল সরে যাচ্ছে। এখন ডিপেন্ড করে এগুলা কত পিক্সেল সরাবো, এটা টেমপ্লেটের উপর নির্ভর করবে। এরপরে ধরেন আছে কি যদি বলে যে বটম থেকে টপ থেকে 100 পিক্সেল, তাহলে কি হবে রিফ্রেশ, ওর জায়গা থেকে কি সরে আসছে, এসে কি যতটুকু আপনি সরাই দিচ্ছেন ওখান থেকে কি সরে যাচ্ছে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখেন, ওর জায়গা কিন্তু ও ছেড়ে দেয়নি, দিছে। পজিশন যখন ফিক্সড ইউজ করছি ওর জায়গা কিন্তু ছেড়ে দিয়ে ভেসে ছিল। আবার যখন রিলেটিভ ইউজ করতেছি ওর জায়গা কিন্তু কি এখানে ধরে রাখতেছে, ওখান থেকে ও কি সরতেছে। আচ্ছা কোনো একটা এলিমেন্টকে যদি আপনি বলে দেন পজিশন কি রিলেটিভ, ওখানে থাকবে এবং ওখান থেকে চাইলে কি আপনারা ওই এলিমেন্টে টপ বটম রাইট এগুলো দিয়ে কি সরাতে পারবে। আচ্ছা আরেকটা সেম এর মতনই আছে, সেটা হচ্ছে কি অ্যাবসলিউট। সেভ করি। আচ্ছা এখানে আমি বলে দিচ্ছি কি টপ থেকে আপাতত এই দুটো কমেন্ট করে রাখি, সেভ করি, রিফ্রেশ করে দেখেন তো কি আছে, রিলেটিভ দিলেও কি ওর জায়গা, অ্যাবসলিউট দিলেও কি ওর জায়গাটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে উপরে কি
বেশি আছে। পজিশন যখন আমি কি অ্যাবসোলিউট ইউজ করলাম যেটাকে, সেটা কি হচ্ছে দেখেন তো এখানে? না, ২ টার মধ্যে পার্থক্য আছে। রিলেটিভ কি করছে? ওর জায়গাটা কিন্তু ছেড়ে দেয় নাই। আর অ্যাবসোলিউট কি করতেছে? ওর জায়গা ছেড়ে দিয়ে উপরে কি ভেসে আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনি টপ থেকে এভাবে কি এটাকেও মুভ করাতে পারবেন। টপ থেকে হচ্ছে কি লেফট থেকে এভাবে চাইলে কি আপনি সরাতে পারবেন। রিফ্রেশ করেন তাহলে দেখেন কি ওর জায়গা ছেড়ে দিয়েও কি এখানে চলে গেছে। আবার যদি এখান থেকে কি মাইনাস ভ্যালুও চাইলে দিতে পারে। ধরেন এখানে কি টপ থেকে দিলাম আমি কি মাইনাস ভ্যালু। এখানে প্লাস মাইনাস দুইটাই ভ্যালু দিয়ে আপনার ইচ্ছা মতন কি ওকে ঘোরাতে পারবেন। এই তাহলে এটা তো বাইরে চলে গেছে উপরের দিকে। আচ্ছা, উপরের দিকে চলে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এই কয়টা জিনিস যে কয়টা জিনিস দেখলাম এগুলো আসলে এভাবে দেখলে হয়তো খুব একটা হয়তো আপনাদের মাথায় আসতেছে না যে আসলে কিভাবে কাজগুলো করতেছে। তো এখন যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আপনাদের জিনিসগুলো কি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আসেন, এখন যেটা দেখলাম একটা হচ্ছে কি পজিশন অ্যাবসলিউট আর একটা দেখলাম কি রিলেটিভ। আসলে মূলত আমরা যখন প্রফেশনাল টেমপ্লেট করি এই দুইটাকে একসাথে ইউজ করি। মনে রাখবে এটা। আপনি যদি যখনই অ্যাবসলিউট ইউজ করবেন রিলেটিভ ইউজ করবেন তখনই কি অ্যাবসলিউট আসবে। তার মানে ও প্রফেশনাল টেমপ্লেটের ক্ষেত্রে আমরা এই দুইটা কি একসাথে ইউজ করি। আচ্ছা, এর জন্য ধরেন একটা ইয়ে দেখি, আমরা এক্সাম্পল দেখি যদি এখানে আসি। একটা ওয়েবসাইট গুলো এখন চোখেই পড়ে না, তখন আচ্ছা একটু ঘুরে আসি দেখি পাই কিনা এরকম